প্যানাল কোডের আপনার যে টপিকগুলো আমরা পড়ব, প্রায় 20টা টপিক আমরা পড়বো। এর মধ্যে 10টা হবে 5টা বা 7টা হবে লেভেল 1 টাইপের, আর বাকি 5টা হবে লেভেল 2, আর বাকি 10টা হবে আপনার জাস্ট দেখে রাখার জন্য। এরকম 20টা টপিক আমরা পড়বো, 20টা থেকে আমাদের কমন পড়ে যাবে। তো আমি আজকে প্যানাল কোডের যে টপিকগুলো দিব এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে পরীক্ষায় পাবেন। যেমন মানহানি, এই টপিকটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সংশ্লিষ্ট ধারা হচ্ছে 499 আর 500। ঠিক আছে? তাহলে এখানে কি আছে? এখানে সংজ্ঞা আছে, মানহানির উপাদান আছে, আর হচ্ছে মানহানির 10টা প্রতিরক্ষা বা ব্যতিক্রম আছে। ঠিক আছে? এবং শাস্তি আছে। এই হচ্ছে টোটাল মানহানির স্লটটা। তো মানহানির যে ব্যতিক্রম, মানে ব্যতিক্রম মানে কি? ব্যতিক্রম হচ্ছে যে কাজগুলা করলে মানহানি হবে না। এটাই হচ্ছে মানহানির ব্যতিক্রম, মানে ওই কাজগুলা করলে মানহানির মামলা করার সুযোগ থাকে না। ওই কাজগুলোর মধ্যে কোনো একটা স্লট যদি থাকে তাহলে এটাকে আমরা মানহানি বলবো না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমরা একটু পরে আপনাদেরকে একদম সূত্র দিয়ে ব্যতিক্রম 1 থেকে 10 পর্যন্ত ক্লাসেই মুখস্থ করাই দিব। ব্যতিক্রম 1, ব্যতিক্রম 2 একদম টু দা পয়েন্টে। আচ্ছা, তারপরে দেখেন ক্রিমিনাল ট্রেসপাস। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। গতকালকের টপিক না, আজকের টপিক থেকে আপনারা আপনার ফাইনালাইজ করবেন, তারপরে গতকালকের টপিকের সাথে মিলাবেন। তো এক এক বছরের জন্য টপিকগুলো একটু চেঞ্জ হয়। এক এক কারণ গতবার কি আসছে এটা দেখে আমি অ্যানালাইসিস করে আমার কাছে মনে হয়েছে যে এবারে এই টপিকগুলো সবচেয়ে টপ লিস্টে থাকা উচিত। ক্রিমিনাল ট্রেসপাস, ঠিক আছে, অনধিকার যেই আপনার প্রবেশ, এই বিষয়টা আপনার হচ্ছে টপিক 2-এ আছে। ঠিক আছে? টপিক 2-এ আছে। তো এখানে আমরা সংজ্ঞা দেখতে পারবো, উপাদান দেখতে পারবো, তারপর হাউস ট্রেসপাস আছে। এই বিষয়গুলো আছে। যেই ট্রেসপাস গুলো আছে এগুলো আমরা টপিক 2-এ 441 থেকে 456 পর্যন্ত আমি যে ধারাগুলো দিয়েছি, এই ধারাগুলো আমাদেরকে শুধু এমসিকিউর বই থেকে পড়লেই হবে, আর কিচ্ছু করা লাগবে না। আইনা খালি আপনি বসায় দিবেন, খালি সংজ্ঞাটা দিবেন নিজের মতো করে বই থেকে। তারপরে বাকি যে বিষয়গুলা এগুলো আপনারা কি এমসিকিউর যে ধারা 441-এ, আমার এমসিকিউ বইয়ে যেটা আছে 442, 43, 44, 445, 447, 448, এগুলো শাস্তি। 447 থেকে শাস্তি। আর এইখানে যে ক্রিমিনাল ট্রেসপাসের যে বিষয়গুলো এগুলা দেওয়া আছে। ঠিক আছে? আর 453, 456 এই শাস্তিগুলো করতে হবে। পরীক্ষায় আসতে পারে যে ক্রিমিনাল ট্রেসপাসের ক্ষেত্রে বা অনধিকার আপনার প্রবেশের ক্ষেত্রে আপনার শাস্তির মূলনীতিগুলা লেখো। কোন দিক দিয়ে প্রবেশ করলে কিরকম শাস্তি পাওয়া যাবে, গৃহে প্রবেশ করলে কিরকম শাস্তি, তারপর হচ্ছে আপনার গৃহে প্রবেশ না করে আপনার যদি অনধিকার শুধু একটা সম্পত্তিতে খোলা জায়গায় যদি প্রবেশ করে সেখানে প্রবেশ করলে কি শাস্তি 447-এ। হ্যাঁ, তারপর গৃহে প্রবেশ করলে কি শাস্তি, তারপর রাত্রিবেলায় গৃহে প্রবেশ করলে কি শাস্তি, হ্যাঁ, সংগোপনে রাত্রিবেলায় গৃহে প্রবেশ করলে, অপথে গৃহে প্রবেশ করলে কি শাস্তি। এই যে বিষয়গুলো এগুলো 447, 448, 453 এবং 456-তে বলা আছে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এমনও হইতে পারে আপনারা এই দুইটা টপিক থেকে একটা প্রশ্ন পেয়ে যেতে পারেন। এই দুইটা হচ্ছে মারাত্মক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, মানহানি আর হচ্ছে ক্রিমিনাল ট্রেসপাস। ঠিক আছে? এইটা আপনারা ভালো করে পড়বেন, মানহানি আর ক্রিমিনাল ট্রেসপাস। স্যার তারপরে লিকুইড আঘাত। টেস্ট পাস। হ্যাঁ, লিকুইড টেস্ট পাস লেখছেন, এটা কি স্যার? লাকুড়ি লাকুড়িং। হ্যাঁ, বলতেছি আমি সব বুঝাবো আপনারা শুধু লার্কিং ওই লার্কিং এটা স্পেলিং ভুল হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, বুঝছেন? তারপরে আঘাত, অনধিকার, আঘাত, গুরুতর আঘাত, এইটা, এই 3টা টপিক আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপর কিডন্যাপটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 359 থেকে 364। তারপরে গতকালকে টপিকে চলে যাবে। এই 4টা টপিক আগে পড়বেন। ঠিক আছে? এই 4টা টপিক আগে পড়বেন, তারপরে গতকালকে টপিক নরহত্যা, যৌথ দায়, এই সংশ্লিষ্ট দ্বারা এবং আচ্ছা, এখন আমরা এটা হচ্ছে ক্লোজ করি। আমাদের সাজেশন আহ 7-8টা পেয়ে গেছি, এখন আমরা চলে যাবো এটা কোথা থেকে স্যার পড়বো। আরেকবার একটু দেন, একটা স্ক্রিনশট নেই, একটু দেখলে সুবিধা হয় পরে। আচ্ছা, দিব, দাঁড়ান। হ্যাঁ স্যার, মানহানিটা প্রথম আমি থেকে। পড়াই নেব, আবার যাবো ওটাতে, তখন মানহানিটা আমি পড়াই নেব। বই তো সবাই পাইছেনি, নোটটা।
সবই কমন থাকবে, রিটার্ন তো কঠিন কিছু হবে না, ভয় পায় না, দিয়ে দেখবেন সব কমন। তাই হয়। হয়তো বা আপনাদের যেটাতে সমস্যা হবে, আমরা আগেই বলে দিচ্ছি, ফৌজদারি কার্ড দেওয়া নিতে আপনাদের একটু সমস্যা হতে পারে, এটা আপনারা একটু ভালো করে দেখবেন। আর বাকি সব কমন থাকবে, ফৌজদারিও কমন থাকবে, একটু বেশি করতে হবে, দেওয়ানিও কমন থাকবে, একটু বেশি করতে হবে। তবে বেশিরভাগ স্টুডেন্টদের ফৌজদারিতে অনেক সমস্যায় পড়ে যাবে, অনেকে অল্প অল্প পড়বে, সেক্ষেত্রে সমস্যা পড়ে যাবে। প্যানাল কোড ট্যানাল করে এগুলোতে কোনো সমস্যা কখনোই হবে না। আপনি না পড়লেও, আজকে থেকে না পড়লেও আপনি প্যানাল কোড পারবেন, শুধু আজকের টপিক গুলো পড়লে। এমনও হইতে পারে, প্যানাল কোড খুবই সহজ। বাবা। আচ্ছা, তো এই যে মানহানির যে চ্যাপ্টারটা, হ্যাঁ, এটা আপনাদের সবচেয়ে প্রথম দিয়েছি। আমি কেন দিয়েছি? সবার শেষের টপিকটাই সবার প্রথমে দিয়েছি আমার নোটটার মধ্যে, দেখতে পাচ্ছেন কি আপনারা? বই খুলে দেখেছেন? স্টাডি প্ল্যান 1, ঠিক আছে। এখানে দেখেন মানহানি জিনিসটা কি, এটা বলা হয়েছে মানহানির অপরাধে সংগঠিত হওয়ার জন্য কোন কোন উপাদান থাকা প্রয়োজন। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, মানহানির অপরাধে অভিযুক্ত আসামি তার আত্মপক্ষ সমর্থনে কি কি প্রসঙ্গ তুলতে পারে বিস্তারিত আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই জন্য এটা প্রথমে দিয়েছি আমি। ওকে। তাহলে মানহানির অপরাধে অভিযুক্ত আসামি তার আত্মপক্ষ সমর্থনে কি কি প্রসঙ্গ তুলতে পারে, মানে ধরেন যে একজনের বিরুদ্ধে মানহানির আপনার হচ্ছে অভিযোগ আসছে, এখন সে বলতে পারে যে এটা মানহানির মধ্যে কি পড়ে না। তো সে কিভাবে যুক্তি উপস্থাপন করতে পারে আসামি, এবং তার আত্মপক্ষ তার ফেভারে কিভাবে যেতে পারে। তাহলে এটা মানে হচ্ছে ব্যতিক্রমটা, ব্যতিক্রম মানে কি, যেগুলা যে কাজগুলা মানহানির মধ্যে পড়বে না সেগুলাই কি মানহানির ব্যতিক্রম। তো ব্যতিক্রম। এটা আমরা একটু দেখবো। ষষ্ঠ তাহলে এখানে ব্যতিক্রম। দেখেন মানহানির সংজ্ঞা কি, এটা আমরা পেনাল কোডের 499 ধারাতে পেয়ে যাব। মানহানির সংজ্ঞা কি এটা এখানে দিয়ে দিয়েছে, আপনারা জাস্ট হচ্ছে একবার রিডিং দিয়ে নেবেন, ঠিক আছে। মানহানি বলতে বোঝানো হয় কোনো ব্যক্তির সুনাম বা খ্যাতিকে ক্ষুণ্ণ করার জন্য জেনে বুঝে কোনো অপবাদ, অবমাননা, মাননাকর চিহ্ন, শব্দ, লেখনী, হ্যাঁ, ইত্যাদির মাধ্যমে নিন্দামূলক কিছু প্রকাশ করা বা প্রণয়ন করা। আচ্ছা, আর এখানে 4টা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো দেখবেন, এই ব্যাখ্যাগুলো দেখবেন। মৃত ব্যক্তিকে নিন্দা করলে, তারপরে কোনো ব্যক্তি না হইয়েও কোম্পানি, সমিতি বা সমাবেশকে নিন্দা করলে, তারপরে বিকল্প বা আপনার হচ্ছে বিদ্রূপাত্মক নিন্দা করলে, ঠিক আছে, অন্যের কাছে হেয় ভাব তৈরি হয় এমন কোনো কিছু করলে, সেগুলা কি হচ্ছে মানহানির মধ্যে পড়তেছে। তো মানহানির মানহানির উপাদান আছে দেখেন, সুনাম ক্ষুণ্ণ করা, ক্ষতির কারণ হওয়া, উদ্দেশ্য প্রণোদিত, প্রত্যক্ষ পরোক্ষ নিন্দা, এগুলা এগুলা সবাই পারবেন। এখন ব্যতিক্রমটা দেখেন, ব্যতিক্রমটা হচ্ছে আমরা, এটা 1 নাম্বার ব্যতিক্রম, এটা 2 নাম্বার, এইভাবে এখানে 10টা ব্যতিক্রম আছে, ঠিক আছে। কয়টা ব্যতিক্রম আছে? 10টা ব্যতিক্রম আছে। তো এই 10টা ব্যতিক্রম আপনাকে আমি সহজ ভাষায় তুলে ধরছি, একদমই সহজ ভাষায়, যেটা আপনি একবার লিখলে পারবেন, কিন্তু মনে রাখতে হবে সিরিয়ালি। তো 10টা ব্যতিক্রম মনে রাখার জন্য আমরা একটা সূত্র ফলো করে মনে রাখতে পারি, ঠিক আছে। যেমন এটা আপনার একটা খাতায় লিখেন, তাইলে দেখবেন পড়াই লাগবে না, আপনার বানায় লিখতে পারবেন, এবং এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এটার জন্য লেখেন জন, জন, স্বর, মানে সিরিয়ালি লেখার জন্য, হ্যাঁ, জনস্বর, তারপরে হচ্ছে জন আদা, আদানি, আদানি কোম্পানি আছে না, কিসের কোম্পানি আদানি? জনস্বর, জন আদানি, হ্যাঁ, আদা, তারপরে এটা হাইফেন দিয়ে লিখবেন নি, এটা হচ্ছে একটা মানে লাইন, জনস্বর, জন আদা, আদা নি, ঠিক আছে। তো দেখেন জন দিয়ে কি আর স্বর দিয়ে কি, জনগণের, জনকল্যাণের সত্য কথা যদি আপনি উদ্ঘাটন করেন, কিসে? জনকল্যাণে, খেয়াল করেন, জনকল্যাণে, জনকল্যাণের উদ্দেশ্যে সত্য ঘটনা, জনকল্যাণের উদ্দেশ্যে সত্য ঘটনা প্রকাশ করলে
সেটা মানহানির মধ্যে পড়বে না। কিসের উদ্দেশ্যে? জনকল্যাণের উদ্দেশ্যে। ধরেন যে জনগণের কল্যাণ হবে এরকম কোন একটা কথা আপনি বললেন, সেটা অন্য আরেকজনের বিরুদ্ধে গেল এবং এটা সত্য একটা ঘটনা, তাহলে সেটা মানহানির মধ্যে পড়বে না। ওই লোক বলতে পারবে না যে এটা দিয়ে মানহানি হয়েছে, কারণ এটা কি জনসাধারণের কল্যাণের জন্য বলছেন। ঠিক আছে? যেমন আপনি আপনি একজন মানুষের, আপনার সে মনে করেন যে খারাপ কাজ করে, তো তার দ্বারা মানুষের কল্যাণ বা অমঙ্গল হইতে পারে। তো আপনি লেখা দিচ্ছেন যে ইমুকে ইমুক কাজের সাথে জড়িত, রহিম ইমুক একটা খারাপ কাজের সাথে জড়িত, হ্যাঁ, ওনার সাথে আপনারা কেউ কোনো কিছু করবেন না। তাই এটা কি জনগণের কল্যাণের জন্য একটা সত্য ঘটনা, বা উনি এরকম একটা কাজ করছে, চুরি করলে চুরি বা আদার্স অন্যান্য কিছু, তাহলে সেইটা কি জনকল্যাণে সত্য ঘটনা আপনি প্রকাশ করলেন, তাই এটা কি হবে না, ওই লোক মানহানির মামলা করলে সেটা মানহানির মধ্যে পড়বে না, কারণ এটা সত্য ঘটনা। সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসের মতামত, সরকারি কর্মচারীর কাজকর্ম সম্পর্কে বিশ্বাসযোগ্য ও সৎ উদ্দেশ্যে যদি কেউ কোনো মতামত প্রদান করে, তাহলে সেটা আপনার কিসের মধ্যে পড়বে না, মানহানির মধ্যে পড়বে না। এটা হচ্ছে জনস্বর। জন হচ্ছে জনকল্যাণ, আর স্বর হচ্ছে সরকারি। স্বর দিয়ে স্বর মনে হইলেই সরকারি মনে হবে, জন মনে হইলেই কি জনকল্যাণ মনে হবে। ওকে, তারপরে জন, পরের জন দিয়ে কি হয়েছে এটা আমরা একটু দেখব। পরের জন দিয়ে হচ্ছে জনসমস্যা। একটা হচ্ছে কল্যাণ, আগে কল্যাণ তারপরে সমস্যা, জনসমস্যা, এটা 3 নাম্বার ব্যতিক্রম। ঠিক আছে? জনস্বর, জনকল্যাণ বলছিলাম, জনস্বর জন আধা, তাই না? আচ্ছা, তো পরের জন দিয়ে হচ্ছে জনসমস্যা সম্পর্কিত মতামত, কোন জনসমস্যা নিয়ে সৎ বিশ্বাসে মতামত প্রকাশ করা, সেটা করলে কি হবে না, মানহানির মধ্যে পড়বে না। আদালতের কার্যক্রম রিপোর্ট করা, আদালতের কার্যবিবরণী বা বিচারালয়ের রিপোর্ট প্রকাশ করলে, আদালতের কোন একটা কার্যবিবরণী বা বিচারালয়ের রিপোর্ট প্রকাশ করলে সেটা কি আপনার মানহানির মধ্যে পড়বে না। তারপরে নিষ্পত্তিকৃত মামলা ও সাক্ষীদের বিষয়ে মতামত। ঠিক আছে? কোন একটা মামলা নিষ্পত্তি হয়ে গেছে, ওই মামলার ফলাফল বা সাক্ষীদের আচরণ সম্পর্কে সরল বিশ্বাসে যদি কেউ কোনো মতামত করে, সেটা কি মানহানির মধ্যে পড়বে না। ধরেন যে একটা মামলা নিষ্পত্তি হয়েছে, এই মুহূর্তে চুরি করছে, চুরি করার ফলে তার শাস্তি হয়েছে, এটা যদি আপনি বলেন, তাহলে কি এটা মানহানির মধ্যে পড়বে? কারণ এটা তো আদালতের একটা রায় হয়েছে, তো এটা তো আপনি বলতেই পারেন। তো যার সম্পর্কে বলছেন সে কি মানহানির মামলা করলে ওইটা টিকবে না, ওইটা মানহানির মধ্যে পড়বে না, ওইটার দ্বারা কোনো মানহানি হয় নাই, এটাই বুঝতে হচ্ছে। তাহলে জনস্বর জন আদা, আদা মানে কি আদালত, আদা থেকে আদালত, আদালতের কার্যক্রম রিপোর্ট করা, তাহলে আমরা আর নি আদান, আদা নি, ঠিক আছে, আদানি, হ্যাঁ আদানি। তারপরে নি দিয়ে কি, নিষ্পত্তিকৃত মামলা ও সাক্ষীদের বিষয়ে মতামত, এটাই বলছি নি দিয়া। আচ্ছা, তারপরে আপনার পরের লাইনটা হচ্ছে, পরের সূত্রটা আমাদের 5টা হয়ে গেছে। তারপরে সূত্রটা হচ্ছে আপনার গণ অনুষ্ঠান। হ্যাঁ, এগুলো হচ্ছে টেকনিক আর কি। গণ থেকে 2টা হবে, গণ অনুষ্ঠান। ঠিক আছে? গণ অনুষ্ঠান মানে কি, অনেক মানুষ অনুষ্ঠানে যুক্ত হবে, এটা গণ অনুষ্ঠান। গণ কর্তৃত্ব, অনুষ্ঠানের মধ্যে কি অনেকে মাইক নিয়ে দেখবেন কর্তৃত্ব দিতে চায়, সব সময় সব কিছু বলতে চায়, এটাই কর্তৃত্ব। হ্যাঁ, কর্তৃত্ব স্কয়ার, কর্তৃত্ব স্কয়ার, এটা হচ্ছে একটা সূত্র। তাহলে গণ অনুষ্ঠানের কর্তৃত্ব, অনুষ্ঠান আগে তারপরে কর্তৃত্ব। আচ্ছা, তারপরে দেখেন গণ অনুষ্ঠানের গুণাবলী সম্পর্কে মতামত, গণ পরিবেশনা বা অনুষ্ঠানের গুণাবলী নিয়ে মতামত প্রকাশ করলে সেটা নিয়ে মানহানি হবে না। ঠিক আছে? একটা অনুষ্ঠানে কেউ খারাপ বক্তৃতা দিল, কেউ খারাপ গান গাইলো, কেউ ভালো গান গাইলো, এটা আপনি বললেন, খারাপ বলাতে কি ওই লোকের মানহানি হয় নাই, এটাই বলা হচ্ছে এখানে। তাহলে গণ অনুষ্ঠানের গুণাবলী, খালি মানহানির মামলা করা কিন্তু এত সহজ বিষয় না। যে কোনো ইস্যু নিয়ে আপনি মানহানির মামলা করলে সেটা হবে না, এইটাই হচ্ছে ব্যতিক্রম। কোন কোন বিষয় নিয়ে মানহানির মামলা করলে হবে না, এটাই এখানে বলা হয়েছে 10টা ব্যতিক্রমে। তাহলে গণপরিবেশনা বা অনুষ্ঠানের গুণাবলী নিয়ে মতামত প্রকাশ করলে সেটা কি হবে না, মানহানি হবে না। তাহলে গণ অনুষ্ঠান, এটা হয়ে গেল গণ অনুষ্ঠানে গুণাবলী নিয়ে মতামত প্রকাশ করলে মানহানি হবে না। তারপরে হচ্ছে কর্তৃত্ব, দেখেন গণকর্তৃত্ব, কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি কর্তৃক সৎ বিশ্বাসে তিরস্কার। আইনগত কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি অন্যের আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে সমালোচনা করলে সেটা মানহানি হবে না। আপনারা সবটার সাথে লেখা দিতে পারেন এটা, যে এই কাজটা করলে কি মানহানি হবে না, এটা লিখতে পারেন ইচ্ছা করবে। তাহলে
দেখেন কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি, মনে করেন আমি হচ্ছে শিক্ষক আপনাদের, তাহলে আমি কি একটা কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি না? আপনাদেরকে বকা দেওয়ার রাইট আছে কিনা আমার? বলেন। আছে আমার স্যার। কর্তৃত্ব আছে না? তো এখন আমি মনে করেন যে শম্পা আপারে বকা দিলাম, হ্যাঁ অনেক বকা দিলাম শক্ত ভাষায়, এই করলে এই করবে এই করবে, হ্যাঁ অনেক কিছু দিয়ে। এখন উনি কি আমার বিরুদ্ধে মানহানির মামলা করলে সেটা টিকবে কিনা? এটা হচ্ছে কথা। টিকবে না। আমি ঠিক। উদাহরণ দিয়ে বলতেছি জাস্ট, হ্যাঁ। কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি যার কাছে কর্তৃত্ব আছে কাউকে বকা দেওয়ার, কাউকে শাসন করার, হ্যাঁ ছেলে মেয়েরে বাবা শাসন করলো, তো মানহানির মামলা করলে হবে না এগুলা। তো আইনগত কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি অন্যের আচরণ সম্পর্কে সৎ বিশেষে সমালোচনা করলে সেটা কি হবে না? আপনার হচ্ছে যে সে পড়ে না, সে ফেল করবে, আমি এরকম বললাম। তো এর মানে কি আপনার মানহানি হয় নাই কিন্তু। কারণ কি, আমি তো সরল বিশ্বাসী কি করছি, আমার এটা করার অধিকার আছে, কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি আমি। ঠিক আছে, ধরেন অফিসের বস, ঠিক আছে, অফিসের 10-12 জনের বস, এখন কেউ একজন কম কাজ করতেছে, তো রিপোর্টিং যে বস আছে সে কি তারে সমালোচনা করতেই পারে, কারণ সে কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি। আরেকটা দেখেন কর্তৃত্ব স্কোয়ার কি, কর্তৃত্ব সম্পন্ন দুই ভাবে হওয়া যায়। একটা হচ্ছে নিজে কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি নিজে অন্যকে নিয়ে সমালোচনা করা, তার আন্ডারে যারা আছে, অথবা কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির কাছে যদি কেউ অভিযোগ দেয়। মনে করেন যে আমি হচ্ছে আপনার একজন ডিপার্টমেন্টের হেড বা বস, ঠিক আছে, আমি হচ্ছে কি ডিপার্টমেন্টের বস, আমার এখানে 50-500 লোক কাজ করে। এখন কেউ একজন গিয়া বললো ইমুকে তো ইমুকটা করছে, আমাকে বলার অধিকার আছে তার, কারণ আমি কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি, আমার কাছে অন্য আরেকজনের আপনার কি করতে পারে সম্পর্কে আমার কাছে বলতে পারে। তো খারাপ যদি কিছু বলেও থাকে, ওই লোকের মান সম্মান চলে গেছে, ওই লোক আপনার মানহানির মামলা করবে, এগুলা হবে না। তাহলে কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি নিজে যদি কারো সমালোচনা করে, অথবা কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির কাছে যদি কেউ অভিযোগ নিয়ে আসে, কোনোটাই কি মানহানি হবে না। আচ্ছা, তাহলে তাইলে আমাদের পরের সূত্রটা কি, গণ অনুষ্ঠান। মনে করেন একটা অনুষ্ঠানে কেউ খারাপ গান গাইলো, আপনি বললেন, এটা কি ওই লোকের মানহানি হয় না, এটাই গণ অনুষ্ঠানের গুণাবলী। আচ্ছা, গণ অনুষ্ঠান, গণ অনুষ্ঠান আর কি গণ কর্তৃত্ব স্কোয়ার, মন থাকবে? বুঝতেছেন কিনা? হুম? স্যার গণকর্তৃত্ব স্কোয়ার তো একটা বললেন না দুইটাই বললেন স্যার? দুইটাই তো বলতেছি, এই যে দেখেন এই একটা এই একটা। কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির কাছে অভিযোগ করা, আর কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি নিজেই কারণ সমালোচনা করা, আচ্ছা জি স্যার, অভিযোগ জি ছাড়া। বুঝেন নাই? জি স্যার আমি বুঝতে আপনার পারছি। বকা দিলাম, আপনি বলতেছেন না, আবার আপনার ভাই এসে আপনার সম্পর্কে আমাকে বললো যে উনি এই করে, এই ঘুরে বেড়ায়, এই, আপনি ওটা কিছু বললেন, এরপর আমি কিছু বললাম, অথবা আমি নিজে থেকে আপনারে বললাম, তাহলে দুই ভাবে হইতে পারে না? জি স্যার। এইটাই কর্তৃত্ব স্কোয়ার। ওকে, সূত্র মনে রাখার জন্য কি আপনি সিরিয়ালি লিখে দিয়ে আসবেন। আচ্ছা, তারপরে হচ্ছে নিজের স্বার্থে নিজের কল্যাণে, নিজের স্বার্থে নিজের কল্যাণে, এইটা মনে রাখবেন। নিজের স্বার্থে নিজের কল্যাণে। এই যে কাজগুলা সবই হচ্ছে কি নিজের স্বার্থে নিজের কল্যাণে, সূত্র নিজের স্বার্থে নিজের কল্যাণে। তো নিজের স্বার্থে সংরক্ষণে সৎ বিশ্বাসে যদি কেউ দোষারোপ করে, সৎ বিশ্বাসে, সেটা কি হবে না, মানহানি হবে না। আর নিজের বা অন্যের স্বার্থ রক্ষায় সৎ বিশ্বাসে অভিযোগ করলে সেটাও মানহানি হবে না। আর কল্যাণার্থে কি, কোনো ব্যক্তির কল্যাণার্থে সতর্ক করা বা এমন কার্যকলাপ করা, সেটাও মানহানির মধ্যে পড়বে না। মনে করেন একজন খালি সবসময় চুরি করে, তারে আপনি সতর্ক করলেন যে তুই আর চুরি করিস না, হ্যাঁ, এখন এই যে বললেন যে তুই এইভাবে চুরি করতেছস আর করিস না, তার মানে কি সে মানহানির মামলা করতে পারবে না এই এই কথার মাধ্যমে। কারণ তাকে কি করলেন, সতর্ক করলেন, অথবা আপনি এমন একটা ই করলেন যে তার সাথে মোবাইল দিও না, মোবাইল দিলে সে হচ্ছে কি মোবাইলে বিভিন্ন লিঙ্ক দিয়ে আপনার মোবাইল থেকে টাকা নিয়ে যাবে, হ্যাঁ। তার সে টেকনিক্যাল নলেজ আছে, সে কোনো লিঙ্ক শেয়ার করলে সেই লিঙ্কে ক্লিক করবেন না। লিঙ্কে ক্লিক করলে কি হবে, আপনার মোবাইলের স্ক্রিন শেয়ার হয়ে যাবে, সে পাসওয়ার্ড দিয়ে আপনার মোবাইলের বিকাশ থেকে টাকা নিয়ে যাবে। এই যে কল্যাণার্থে সতর্কীকরণ করলেন যে ইমুক লোকে কোনো লিঙ্ক দিলে এ করবে না, কারণ এর লিঙ্কে ক্লিক করে
অনেকের আপনার টাকা ব্যাংকের টাকা চলে গেছে, বিকাশের টাকা চলে গেছে। তো এরকম একটা সতর্কতা জারি করলেন যে এরকম ওই লোকটা করে থাকে, এর মাধ্যমে ওনার মানহানি হচ্ছে, কিন্তু এটার বিরুদ্ধে মামলা করতে পারবে না, কারণ কি এটা জনকল্যাণে আপনি কি করছেন, সতর্ক করছেন। এটাই হচ্ছে জনস্বার্থে সতর্কীকরণ। তাহলে একটা হচ্ছে নিজের স্বার্থে, আরেকটা হচ্ছে কি কল্যাণার্থে। ঠিক আছে, কোনো ব্যক্তিকে কল্যাণার্থে সতর্ক করলে সেটা কি মানহানির মধ্যে পড়বে না। তাহলে আমার সূত্রটা কি হইল কিনা, এবং এটা সিরিয়ালি লিখবেন। এটা হচ্ছে 10 নম্বর কল্যাণ। তাহলে আমাদের সূত্রটা কি, জন স্বর, জনস্বর, জনস্বর, স্বর আছে, জনস্বর স্বর, জন জনস্বর জনস্বর আদানি, জন আদানি, আদানি কোম্পানি আর কি। জনস্বর জন জন আদা, আদানি নি নি। আদা দিয়ে একটা গ্যাপ দিয়ে নি দিবেন, আদা দিয়ে একটা গ্যাপ দিয়ে নি দিবেন, আদানি। ওকে, জনস্বর, জনস্বর, জন আদা, তারপরে কি হবে না, আদানি। নি। তাহলে জন, এটা একটা স্বর, সরকারি। জন হচ্ছে কি, জন দিয়ে কি বলছি প্রথম, সমস্যা। জনকল্যাণ নাকি, প্রথম জনকল্যাণ, প্রথমটা দ্বিতীয়টা জনকল্যাণ, জনসমস্যা। তারপরে হচ্ছে সরকারি, তারপরে জনসমস্যা, তারপরে হচ্ছে আদালত, তারপরে হচ্ছে নিষ্পত্তি। ওকে, এভাবে হুম। আগে নিজের ব্রেনে সেট আপটা করবেন। তাহলে এটা 1 নাম্বার, 2 নাম্বার ব্যতিক্রম, 3 নাম্বার, 4 নাম্বার, নি দিয়ে হচ্ছে 5 নাম্বার ব্যতিক্রম, সিরিয়ালি হয়ে গেল। তারপরে কি, তারপরে স্লট হচ্ছে ঘন দিয়া। ঘন কি, আগে অনুষ্ঠান না কর্তৃত্ব, অনুষ্ঠান না থাকলে তো কর্তৃত্ব হয় না। তাহলে আগে কি, অনুষ্ঠান না কর্তৃত্ব, অনুষ্ঠান। আগে অনুষ্ঠান। অনুষ্ঠান। হুম। অনুষ্ঠান থাকলে কর্তৃত্ব থাকে, অনুষ্ঠানই নাই তা কর্তৃত্ব আসবে কোথা থেকে। টেকনিক্যালি ভাবে মনে রাখবেন, তার অনুষ্ঠান আগে। তো গণ অনুষ্ঠান, হ্যাঁ, অনুষ্ঠানে কোনো একটা গুণাবলী নিয়ে যদি কোনো ই করেন, সেটা মানহানির মধ্যে পড়বে না। আর কর্তৃত্ব স্কোয়ার, কর্তৃত্ব স্কোয়ার, একটা হচ্ছে কি কর্তৃত্ব সম্পন্ন লোক যদি কাউকে কিছু দোষারোপ করে, আর একটা হচ্ছে কর্তৃত্ব সম্পন্ন লোকের কাছে গিয়ে যদি কেউ কোনো দোষারোপ করে, দুইটার কোনোটাই মানহানি হবে না। তাহলে এটা হচ্ছে আপনার 6, আর কর্তৃত্ব দিয়ে 7 আর 8 হয়ে গেল। আর দুইটা বাকি আছে, দুইটার মধ্যে একটা হচ্ছে নিজের স্বার্থে, আর একটা হচ্ছে কি কল্যাণার্থ। তাহলে নিজের স্বার্থে যদি কেউ কোনো কিছু সৎ বিশ্বাসে দোষারোপ করে, সেটাও মানহানিকও হবে না। আর কল্যাণার্থে, যেটা হচ্ছে কোনো ব্যক্তির কে কল্যাণার্থে সতর্ক করলে, হ্যাঁ, বা এমন কার্যকলাপ করা থেকে বিরত থাকতে বললে, সেই সতর্কীকরণটা কি হবে না, মানহানির মধ্যে পড়বে না। ঠিক আছে, যে তুমি এভাবে লিঙ্ক শেয়ার করতেছ, যেভাবে টাকা আদায় নিচ্ছে, ওই লিঙ্ক গুলো শেয়ার করিও না, তাকে সতর্ক করলেন, মানে তার মানহানি, সে মামলা করতে পারবে না। এই হচ্ছে আপনার আহ 10টা ব্যতিক্রম। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ঠিক আছে, এবারের পরীক্ষার জন্য। এটা এখনো বার কাউন্সিলে আসে নাই ওইভাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে মানহানির বিষয়টা দেখবেন। স্যার, হুম, আসসালামু আলাইকুম স্যার। জি, ওই যে সাথে হচ্ছে কর্তৃত্ব, তারপর আট। কর্তৃত্ব, কর্তৃত্বের পরে কি, কর্তৃত্ব স্কোয়ার, কর্তৃত্ব তো দুইটা, 7 8। কর্তৃত্ব স্কোয়ার, তো কর্তৃত্ব 7 8। জি, কর্তৃত্ব দুইটা। জি। 9 নয় হচ্ছে 9 নিজের 10। স্বার্থে, আর 10 হচ্ছে কল্যাণার্থে। কল্যাণার্থে। ঠিক আছে, কল্যাণার্থে ঠিক স্যার। আছে, জনকল্যাণে উপরে 1 নম্বরে চলে হ্যাঁ গেছে হ্যাঁ, জনকল্যাণ। জি, জি। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন মনুষ্য হরণ আর অপহরণ, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক আপনাদের জন্য, হ্যাঁ। আমি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো তো সব পড়াই আছে কিন্তু আপনাদের। এখন আপনারা এমসিকিউতে কিন্তু মানহানির ব্যতিক্রম গুলা মুখস্থ করেন নাই। এই জন্য আমি তো জানি যে কোনটা আপনার পড়া নাই, কোনটা পড়া আছে, আমি তো দুইটাই জানি। আমি যদি না জানতাম, তাহলে মানহানি নিয়ে আমি এত কথা বলতাম না। আমি কিন্তু অন্য টপিক নিয়ে আমি এত কথা বলি না। আর আমি এটাও জানি যে আপনারা এই 10টার একটাও মুখস্থ করেন নাই।
আমি কি ভুল বলছি? ঠিকই বলছেন। ঠিক আছে। আমি জানি যে 95% লোকজন কোনটা পড়ছে আর কোনটা পড়ে নাই, এই জন্য আমি মানহানি নিয়ে একটু বিস্তারিত বলে দিয়েছি, কারণ এটা আপনারা এখনো পড়েন। খালি আপনারা পড়ছেন 499 মানহানি আছে আর 500-তে শাস্তি, এতটুকুই পড়ছেন। আর 10টা ব্যতিক্রম আছে। 10টা ব্যতিক্রম অনেকে পড়লেও বুঝে নাই, আর অনেকে পড়েও নাই। ঠিক আছে না? এই জন্যই আপনি স্যার আর আমরা স্টুডেন্ট, আচ্ছা, দুর্বলতা যাই তো। হোক, তো এখন স্যার এটা আজকে মুখস্থ করে ফেলবো। সাহিত্য ব্যাখ্যাও তো আছে, যেমন ব্যাখ্যা তো বলেই দিলাম প্রথম, তো উপাদান। আচ্ছা, তাহলে আমরা যে 10টা ব্যতিক্রম পড়ছি মানহানির, এই 10টা কি আসামি পক্ষের জন্য আত্মপক্ষ সমর্থনের জায়গা, ঠিক কিনা? আসামি পক্ষের জন্য আত্মপক্ষ সমর্থনের জায়গা, অর্থাৎ প্রশ্ন ঘুরে আসতে পারে। আমরা একটা যদি টেকনিক্যাল প্রশ্ন করি, আরো টেকনিক্যাল প্রশ্ন আসতে পারবো কোনটা আসামির পক্ষে যায়, আসামির ফেভারে যায়। যেমন আমরা এসআর একটে পড়ে আসছি আসামির আত্মপক্ষ সমর্থনের কিছু ধারা আছে। কোন ধারাগুলা? 21 ধারা এসআর একটের, তারপরে আপনার 24 ধারা। কারণ ওখানে কি বাদী শর্ত ভঙ্গ করে, তাহলে সেটা বিবাদীর ফেভারে চলে যায়। বাদী মামলা করে কোনো লাভ পাচ্ছে না, বিবাদীর ফেভারে চলে যায়। এই জন্য ওগুলা আসামির পক্ষে যায়, যেগুলা সেগুলো আসামির পক্ষের জায়গা তৈরি করে। ঠিক আছে, দেখেন একটার সাথে একটা মিলাইবেন, তাইলে দেখবেন এই টাইপের অন্য প্রশ্ন আসলেও আপনার ব্রেন কাজ করতেছে, মানে এটার উল্টাটা বা এটা এর ফেভারে যায় না, ওর ফেভারে যায়। ঠিক আছে, তো আপনার এই মানহানিও কি ওগুলো আসামির ফেভারে যাচ্ছে, মানে আপনি মানহানির মামলা করলেও টিকতেছে না। তার মানে কি আসামির দিকে যাচ্ছে, আসামির বিরুদ্ধে আপনি মানহানি করে কোনো লাভ হচ্ছে না, আসামির ফেভারে যাচ্ছে। এই জন্য এগুলো আসামির আত্মপক্ষ সমর্থনের জায়গায় এই 10টা ব্যতিক্রম মানহানি। বুঝছেন কি না? হুম। আচ্ছা, এখন আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই নোট যাদের আছে নোটটা ভালো করে পড়বেন, কারণ এটা একটা মিক্সড নোট। এটা কিন্তু যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এটা উপরে দিছি, এটা একটু কম গুরুত্বপূর্ণ এটা নিচে দিছি। ঠিক আছে, শুরু থেকে সিরিয়ালি না, আপনাদের এই বছরের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা, এই জন্য এটাকে আমি নোট বলতেছি, বই বলতেছি না। আচ্ছা, তারপরে মনুষ্য হরণ যেটা, হ্যাঁ, কিডন্যাপ, এটাও আছে নোটের মধ্যে দেখেন। আর হচ্ছে অপহরণ, অ্যাবডাকশন। ঠিক আছে, এই বিষয়টা আমরা করে ফেলবো। তো 359 ধারাতে মনুষ্য হরণের সংজ্ঞা দেওয়া আছে। আর হচ্ছে এখানে বলা হয়েছে কি বাংলাদেশ থেকে সম্মতি ব্যতীত কোনো ব্যক্তিকে বাইরে নিয়ে যাওয়া বা আইনসঙ্গত অভিভাবক থেকে 14 বছরের কম বয়সী ছেলে, 16 বছরের কম বয়সী মেয়েকে যদি আপনার অভিভাবকের সম্মতি ছাড়া নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, সেটাকে আমরা মনুষ্য হরণ বলতেছি। তাহলে মনুষ্য হরণ হইতে হলে আপনার বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে সেটা মনুষ্য হরণ হবে কখন? যদি ছেলের বয়স 14 আর মেয়ের বয়স 16-র নিচে হয়, তাইলে সেটা মনুষ্য হরণ হবে। কত 14 নম্বর? এবং 16-র নিচে। ঠিক আছে, স্যার, এই, স্যার হ্যাঁ, বিষয়টা আবার বলেন স্যার প্লিজ। মানে বাংলাদেশ থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলেন আপনি কাউকে, সেই ছেলে বা মেয়ের বয়স, ছেলের বয়স যদি 14-র নিচে হয় আর মেয়ের বয়স যদি 16-র নিচে হয়, এবং সেটা যদি অভিভাবকের সম্মতি ছাড়া নিয়ে যাওয়া হয়, তখন সেটাকে মনুষ্যহরণ বলবো। আর বাংলাদেশের বাহিরে যে কোনো বয়সের কাউকে নিয়ে গেলেও সেটা মনুষ্যহরণ হবে। মানে বয়সের কন্ডিশনটা শুধু বাংলাদেশের ভিতরে, আর বাংলাদেশের বাইরে কোনো বয়সের কন্ডিশন নাই। যে কোনো মানুষকে নিয়ে গেলে সেটা মনুষ্যহরণ হবে। আর তাহলে অপহরণ কোনটা হবে? অপহরণ হবে ওই বাংলাদেশের ভিতরে 14 বছরের বেশি যদি কাউকে নেওয়া হয়, 16 বছরের বেশি যদি কাউকে নেওয়া হয়, সেটা অপহরণ হবে।
সেটা অপহরণ হবে, আর বাকি কন্ডিশনটা মনুষ্যহরণ হবে। বুঝছেন? এই দুটোর মধ্যে পার্থক্য কি স্যার? পার্থক্য বুঝেন না? বয়সের পার্থক্য, আর কোন পার্থক্য নেই। মনুষ্যহরণ মনুষ্যহরণ হচ্ছে 14 বছরের নিচের থাকতে হবে ছেলের বয়স, 16 বছরের নিচে হচ্ছে মেয়ের বয়স। এরকম মানুষকে নিয়ে গেলে সেটা মনুষ্যহরণ হচ্ছে। আর এর উপরেরটা নিয়ে গেলে কি হবে? অপহরণ হবে, 362 ধারা। ঠিক আছে? স্যার এটা কত নাম্বার পেজে আপনার নোটের? আর পেজ নাম্বার দেখেন না? 197। 197। এই জন্য দেখেন, বোঝা হ্যাঁ, 197। আমি তো যেটা একটু ঝামেলা ওইটা বুঝাচ্ছি শুধু, আর সহজ বিষয় আমি বোঝাচ্ছি না এখন। হ্যাঁ, সহজ বিষয় তো এমসিকিউতে পড়াইছি। তাইলে বুঝছেন মনুষ্য হরণ আর অপহরণের পার্থক্য? এটা হচ্ছে বেসিক পার্থক্য। তাহলে অ্যাবডাকশন মানে অপহরণ, আর কিডন্যাপ মানে মনুষ্য হরণ। ওই অপবাহন টপবাহন পড়ার দরকার নাই, অপবাহন বলতে কিছু নাই। আচ্ছা, ঠিক আছে। আর বাকি শাস্তি টাস্তি এগুলো বুঝবেন, ওগুলো পুরা নিব, বাকি শাস্তি বুঝবেন। তাহলে মনুষ্য হরণ, তাহলে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে কাউকে নিয়ে যাওয়া হয়েছে, কি হয়েছে? আর বাংলাদেশ থেকে আপনার হচ্ছে 14 বছরের নিচে, 16 বছরের নিচে কাউকে নিয়ে যাওয়া হয়েছে। আর 14 বছরের উপরে, 16 বছরের উপরে কাউকে নিয়ে গেলে সেটা হবে অপহরণ। আর এর নিচেরটা হবে মনুষ্যহরণ। আর বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে নিয়ে গেলে এটা টোটালটাই হবে কি? মনুষ্যহরণ। এই তো শেষ। আচ্ছা, তারপর প্রবলেম। প্রবলেম আজকে দেখাবো না, আজকের মধ্যে আপনারা থিওরি সব শেষ করেন। প্রবলেম দেখাবো হচ্ছে বুধবারে। বুধবারে আমরা একদম পেনাল কোড শেষ করবো। প্রবলেম দেখে প্রচুর প্রবলেম দেখবো আমরা। ঠিক আছে, এর মধ্যে আপনারা থিওরি গুলো শেষ করেন। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক ছিল, ওই সবগুলাই কিন্তু পড়বেন। এখন দস্যুতা ডাকাতি এগুলো তো আমি পড়াই না, এগুলো সহজ বিষয়। এগুলো সময় নষ্ট শুধু শুধু, তাই না? এগুলো পারেন সবাই। দস্যুতার এই, সংজ্ঞা কোথায়, ডাকাতির সংজ্ঞা কোথায়? দস্যুতা হলো চুরি বা বলপূর্বক আদায়, ডাকাতি হলো দস্যুতার গুরুতর রূপ। হ্যাঁ, দস্যুতায় চুরি বা বলপূর্বক আদায়ের উপাদান বিদ্যমান, ডাকাতিতে দস্যুতার উপাদান বিদ্যমান। এগুলো কি পারেন না? দস্যুতা হয় চুরি বা বলপূর্বক আদায়। তো বলপূর্বক আদায় করছে কখন, এটা বুঝতে হবে। বলপূর্বক আদায়ের মধ্যে আবার দস্যুতার মধ্যে পার্থক্য আছে। তো দস্যুতার মধ্যে দুইটার যে কোনো একটা ঘটনা ঘটে। বলপূর্বক আদায় হইলেও সেটা ইনস্ট্যান্ট হবে, ভয় দেখায়া। ধরেন একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে রিক্সায় করে, ঠিক আছে? রিক্সার মধ্যে বসে এদিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। এখন আপনি পিস্তল ঠেকাইয়া তার কাছ থেকে জোর করে মোবাইল নিয়ে নিলেন। কি হয়েছে? আপনারা দুইজন লোক গিয়া নিছেন, দুইজন। দস্যুতা না ডাকাতি? দস্যুতা। দস্যুতা। আর এই কাজটাই যদি 6 জনে মিলে করতেন তাহলে কি হইতো? ডাকাতি। ডাকাতি। তাইলে দেখেন এখানে কি বলপূর্বক গ্রহণের অপরাধ ঘটছে এবং ইনস্ট্যান্ট ভয় দেখায় নিছেন, তাহলে দস্যুতার মধ্যে কি বলপূর্বক গ্রহণের বিষয় আর জড়িত আছে? তাহলে বলপূর্বক গ্রহণ কোনটা, এক্সটর্শন কোনটা, বলপূর্বক আদায় কোনটা, এক্সটর্শন কোনটা? এক্সটর্শন হচ্ছে সময় দিয়ে নেওয়া। এ ধরেন আপনি একটা ভয় দেখাইছেন যে তুই যদি টাকা না দিস তাহলে তোর ছেলেকে আমরা আহ খুন করে ফেলবো, মেরে ফেলবো, ধরে ফেলবো, এই ক্ষতি করে ফেলবো আগামীকাল সকাল 10টার মধ্যে টাকা না দিলে। এই যে আপনি সময় দিছেন, তাকে প্রায় 1 দিন সময় দিচ্ছেন বা 1 ঘন্টা সময় দিচ্ছেন, সময় দিয়ে
টাকাটা আদায় করছেন, এটা হবে কি বলপূর্বক গ্রহণ। এটা কি দস্যুতা? এটা এটা কিন্তু দস্যুতা এক্সটর্শন। না, এটা বলপূর্বক গ্রহণ। আর দস্যুতা হচ্ছে সাথে সাথে, সময় দেওয়ার কোনো সুযোগ নাই, সাথে সাথে দিই। আর বলপূর্বক গ্রহণের মধ্যে কি, এক্সটর্শনে কি বলপূর্বক সময় দেওয়া আটক। হয়, সময় দেওয়া হয় এবং ক্ষতির ভয় দেখানো হয় এবং কোনো কিছু আদায় করা হয়, এটা হবে বলপূর্বক গ্রহণ। এই হচ্ছে এক্সটর্শন। দস্যুতা আর বলপূর্বক গ্রহণের পার্থক্য, এগুলো প্রবলেম আসবে এগুলো থেকে, এই জন্য বলে দিচ্ছি। চুরি কোনটা? চুরিতে কোনো ভয় টয় থাকে দেখানো হয় না, অসৎ উদ্দেশ্যে স্যার, একটা অস্থাবর প্রশ্ন সম্পত্তি। আছে। হ্যাঁ, বললাম যে স্যার একটা কোশ্চেন ছিল, আপনি যে উদাহরণটা দিলেন একটু হুম আগে, ওই যে রিকশায় চড়ে দুইজন ব্যক্তির যে উদাহরণ দিলেন স্যার, হুম হুম দস্যুতা, এটা হুম যদি দুইজন না হয়ে একজন হয় তাহলে কি হবে স্যার? দস্যুতাই হবে। দস্যুতাই হবে। ঠিক আছে। এক থেকে চারজন পর্যন্ত দস্যুতা, হুম, বুঝছেন? ঠিক আছে। আর পাঁচ বা পাঁচের অধিক হলে ডাকাতিতে কনভার্ট হবে। জি। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখবো হচ্ছে, কি দেখতেছিলাম, কি বলতেছিলাম, চুরি। চুরির মধ্যে কোনো ভয় ভীতি দেখানো হয় না। চুরির মধ্যে তো আপনার অসৎ উদ্দেশ্য, জাস্ট হচ্ছে একটা অস্থাবর সম্পত্তি আপনার ইয়ে করা হয়, নিয়ে যায় অসৎ উদ্দেশ্যে, এটা হচ্ছে চুরি। সেটা হইতে পারে আপনার চোখের সামনে, হইতে পারে চোখের অগোচরে। চোখের অগোচরে কোনটা? আপনার মোবাইল থেকে, আরে আপনার মানি ব্যাগ থেকে টাকা নিয়ে গেল, আপনি ওই রুমে দিয়েছেন, এটা চোখের অগোচরে। আর হচ্ছে আপনি অসুস্থ, হাঁটতে পারেন না, আপনার চোখের সামনে টিভি তুলে নিয়ে গেল, আপনি চেয়ে চেয়ে দেখলেন, আপনি কথাও বলতে পারতেছেন না অসুস্থতা, হ্যাঁ, আপনি কিছুই করতে পারেন নাই, তাহলে এটা কি চুরি হয় নাই? নাকি দস্যুতা হয়েছে? দস্যুতাও হয় নাই, কেন? ভয় দেখানো হয় নাই তো। দস্যুতা হইতে হলে অবশ্যই ইনস্ট্যান্ট আপনার চুরি হয়েছে। আঘাতের ভয় দেখাতে হবে, মৃত্যুর ভয় দেখাতে হবে, নাহলে এটা দস্যুতা হয় না। হয় না, হয় না। তাহলে সেটা চুরি হবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ একজন মোবাইল টান দিয়ে নিয়ে দৌড় দিচ্ছে, কি হবে? চুরি হবে। চুরি হবে। কেন দস্যুতা হবে না? কারণ এখানে ভয় ভয় দেখানো দেখায় হয় নাই। নাই, হুম। টান দিয়ে দৌড় দিচ্ছে। এই জিনিসগুলো বুঝলে এগুলো হয়ে যায়। এখান থেকে একটা প্রশ্ন পেতে পারেন, তার কারণে এই জায়গাটা তো আমি টাচ করে দিলাম। এখন আপনার কাজ হচ্ছে নোট থেকে দেখে দেখে জাস্ট হচ্ছে একটা রিডিং দিয়ে পড়ে ফেলা। বুঝছেন কিনা? বেসিকটা বুঝাই দিছি, এখন বাকি দায়িত্ব আপনার। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ আর অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, ঠিক আছে? এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও পড়বেন। আর হচ্ছে, মানে আমি নোটে যা দিয়েছি আর বাইরে পরীক্ষায় কিছু পাবেন না, স্যার, ইনশাল্লাহ। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, এটা কি বলছিলেন? হ্যাঁ, আমি নোটের মধ্যে যা দিয়েছি আর বাইরে পরীক্ষায় কিছুই আসবে না, এগুলো থেকে ঘুরে ফিরে আসবে। আর প্রবলেম গুলো যেগুলো দিয়েছি, এগুলো সামনের বুধবার করে সকল প্রবলেম দেখবো। হ্যাঁ, আজকে প্রবলেম দেখবো না। আপনারাও বাসায় ওই থিওরি গুলো শেষ করেন সব। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলে দিচ্ছি আমি, সেটা আমার, তারপরে সামনের শুক্রবার থেকে আমরা হচ্ছে সিপিসি সিআরপিসি তে চলে যাবো, সামনের সপ্তাহ ওইটা শেষ করবো। আচ্ছা, এখন আমরা ইয়েতে চলে যাবো একটু। স্যার, টপিক কি শেষ? মোটামুটি একটু একটা টপিক আজকে দেখেন, আর বাকি টপিক গুলা আপনার হচ্ছে আবার সামনের ক্লাসে, এগুলো পড়েন, এগুলো থেকে পরীক্ষা আসবে। তাহলে গত ক্লাসের গুলো বাদ। না না, বাদ না, সিরিয়ালি নিচে পড়বে। তাহলে গত 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 ক্লাসে যেগুলো বলছিলেন ওগুলো ঠিক আছে। পড়বেন পড়বেন, হ্যাঁ। এখন প্রথম পড়বেন হচ্ছে মানহানি, তারপরে হচ্ছে অনধিকার গৃহ শেষ, প্রবেশ, স্যার। ক্রিমিনাল ট্রেসপাস, তারপরে হচ্ছে আপনার ইয়ে
আঘাত, আরেকটা আঘাত, কি গুরুতর বলছিলাম? আঘাত, হ্যাঁ, আঘাত, গুরুতর আঘাত, ঠিক আছে, নরহত্যা, নরহত্যা। নরহত্যা, এইভাবে গত ক্লাসে যেগুলো বলছে এগুলো আসবে, ঠিক আছে। কিন্তু প্রথম মানহানিটা পড়বেন, মানহানি আর হচ্ছে আপনার এই যে ওই অনধিকার যেই আপনার প্রবেশ 441 ধারাতে যেটা দেখতে পাবেন আর কি, হ্যাঁ। অনধিকার প্রবেশটা দুই ভাবে হইতে পারে, সরি, অনধিকার যে প্রবেশটা, হ্যাঁ, সেটা সম্পত্তিতে হইতে পারে, খোলা স্থানে সেটা হইতে পারে, বদ্ধ জায়গায় মানে গৃহে। যদি খোলা স্থানে হয় সেটা 441, আর যদি গৃহে হয় সেটা 442। তাহলে একটা হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশ, আর একটা হচ্ছে অপরাধমূলক গৃহে প্রবেশ। গৃহে প্রবেশ করে 442। আর শুধু গৃহ না, আপনার বাইরে কোনো জমি আছে, ওই জমিতে যদি কেউ প্রবেশ করে সেটা হচ্ছে আপনার এই গৃহে প্রবেশ, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা ড্রাফটিং দেখাবো। একটা ড্রাফটিং করে কিভাবে আপনার 14-15টা বা 20টা ড্রাফটিং আমরা শিখতে পারি, এটা দেখাবো। এরপরে এক্সট্রা আপনাদেরকে 2টা ড্রাফটিং দেখাবো সামনের ক্লাসে। আর আজকের ড্রাফটিং থেকে আপনি হচ্ছে মোটামুটি 8-10টা ড্রাফটিং আপনি করে ফেলতে পারবেন। শুধু এই 3 নাম্বার পয়েন্টে ওই সুনির্দিষ্ট যেটা চাইছে ওইটা বসাই দিবেন, আর কিছু করতে হবে না। এটা আমি দেখাই দিব 10 মিনিটে। আর এরপরে এটার বাইরে আমরা নতুন কিছু ড্রাফটিং দেখবো, সেটা আগামী ক্লাসে ফাইনাল কমপ্লিট করে। সেটা হচ্ছে অগ্রক্রয়ের একটা ড্রাফটিং দেখবো, আর হচ্ছে মানি শুট। এই 2টা ড্রাফটিং আমাদেরকে আলাদা করে শিখতে হবে, আর বাকি ড্রাফটিং গুলো একটা ড্রাফটিং থেকে হয়ে যাবে, বুঝছেন? মানে বাকি ড্রাফটিং বলতে কি, যেমন হচ্ছে আর্জির যে বিষয়গুলা, দখল পুনরুদ্ধার, তারপরে হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, দলিল বাতিল, চিরস্থায়ী নিষেধাজ্ঞা, ঘোষণামূলক মামলা, আর সত্য ফরম্যাটটা সহ কবে দিবে? সত্য ফরম্যাটটা সাব্যস্ত খাস দখল দিব দিব। এই কয়েকটা ড্রাফটিং, একটা ড্রাফটিং শিখলেই হয়ে যাবে। এখন আবার নতুন করে আমাদেরকে কি করতে হবে, 2টা ড্রাফটিং করতে হবে। নতুন করে 2টা ড্রাফটিং এর মধ্যে একটা হচ্ছে অগ্রপ্রয়ের ড্রাফটিং শিখবো সামনের সপ্তাহে, আর একটা হচ্ছে মানি শুট। এই 2টা থেকে আমার কেন জানি মনে হচ্ছে একটা আসবে। আর এগুলা আপনার সবাই পারবে, কিন্তু ওখানে দিলে অনেকে পারবে না। একটা যদি আপনার অগ্রপ্রয়ের একটা ড্রাফটিং চলে আসে, আপনার অনেকেই লিখতে পারবে না। মানি শুটের একটা ড্রাফটিং আসলে অনেকেই লিখতে পারবে না। তো এই 2টা ড্রাফটিং সামনের ক্লাস দেখবো, এর আগে আপনারা এগুলো শেষ করে ফেলবেন, বুঝছেন? আচ্ছা, এটা আমি দেখাবো। এখন আমি ওই যে অনধিকার প্রবেশের যে বিষয়টা, ওগুলো ওখান থেকে পড়বেন। একটার মধ্যে আরেকটা চলে যাচ্ছে আর কি, আমি ওটা শেষ না করে এটা বলতেছি। তো ওইটা শেষ করবেন, হ্যাঁ, ঠিক আছে। তাহলে প্যানাল কোড আমাদের শেষ, এখন আমরা একটু ড্রাফটিং দেখবো। কারণ এখন পড়াটা আসলে এরকমই, একটা সাবজেক্ট নিয়ে বসে থাকলে হবে না, সব মিলিয়ে পড়তে হবে। কারণ কিছু কিছু সাবজেক্ট আছে আপনি না পড়লেও দেখবেন কমন পড়ছে, পড়লেও কমন পড়ছে। তো ওইটা নিয়ে বসে থাকলে হবে না, আপনাকে সবগুলো একটা কম্বিনেশন করতে হবে। এটা হচ্ছে গিয়ে বড় কথা। আচ্ছা, একটা মুসাবিদা শিখে আমরা বেশ কিছু মুসাবিদা করার নিয়ম, আমরা এইগুলো তো সবাই পারেন, উপরের লেখাগুলা। তারপর বিষয়, সুনির্দিষ্ট প্রতিকারণে 9 দ্বারা হলে 9 দ্বারা, 12 দ্বারা হলে 12 দ্বারা, 39 হলে 39, 42 হলে 42, 8-42, দখল পুনরুদ্ধার, চুক্তি বাস্তবায়ন, দলিল বাতিল, চিরস্থায়ী, সত্য সাব্যস্ত খাস দাখিল, মানে যেটা চাই এটা দিব, ঠিক আছে। এখন 9 দ্বারা আসলে বাকিগুলো সব বাদ যাবে, 12 দ্বারা আসলে 9 এগুলো সব বাদ যাবে, তখন ওইটাই লিখবেন। আচ্ছা, তারপরে তাইদাদ মূল্য কত টাকা এটা লিখবেন, যে মোকদ্দমার আপনার মূল্যটা কত, বিষয়বস্তুর মূল্য কত। তারপরে বাদীর আর্জিটা কি এটা লিখবেন। পয়েন্ট এক, পরীক্ষায় কিন্তু আর এইভাবে লেখেন না, পয়েন্ট 1 পয়েন্ট 2। এটা আমি জাস্ট হচ্ছে আপনার বিষয়টা একটা ফরম্যাটে নিয়ে আসার জন্য, আপনার বোঝার জন্য এই পয়েন্ট গুলা লিখছি। ভূমিকা এগুলা কিন্তু পরীক্ষায় লিখবেন না, পরীক্ষায় এখান থেকে লিখবেন বাদী অত্র এলাকায়। এটা জাস্ট হচ্ছে কি মাথায় নিয়ে আসার জন্য এটা, হ্যাঁ, যে এখানে ভূমিকা হবে, কিসের ওই যে ভূমিকা, গতদিন এই ভূমিকা। গতদিন যেটা দিছিলেন সেখানে যে ইতিহাস লেখা ছিল ওগুলো লেখা যাবে না, না? এইটাই, ওইটাই ওইটা ওইটা ওখানে আছে, এটাও আছে। আপনাকে ওগুলো আমি লেখা যাবে হচ্ছে না। হুম। ওটাও লিখতে পারবেন না, ওগুলো লেখার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, বাদী অত্র এলাকায় একজন স্থায়ী, ঠিক আছে, এবং আইন মান্যকারী নাগরিক, ঠিক আছে। আবার আইন অমান্যকারী দিয়েন না। অন্যদিকে বিবাদী, প্রভাবশালী, দখলবাজ, আইন অমান্যকারী, এই সেই অমান্যকারী ব্যক্তি। দিবেন আর কি, হ্যাঁ। বাদীর জানমালের নিরাপত্তা, আইনি অধিকার রক্ষা করা,
অত্র আদালতের বিচারিক দায়িত্বের অন্তর্ভুক্ত বাদী অত্র মোকদ্দমার সত্যতা ও ন্যায় বিচারের আশায় বিজ্ঞ আদালতের আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বাদীর জীবনযাত্রা ও সম্পত্তির ভুক্ত ফলে বিবাদীর বেআইনি কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মানে এইভাবে লিখবেন আর কি, আপনি এটা মুখস্থ করার জন্য না, আমি একটু বড় করে লেখা দিচ্ছি যাতে কিছু পয়েন্ট বাদ গেলেও আপনি কিছু না কিছু লিখে আসতে পারেন। তারপর পয়েন্ট 2 এর মধ্যে লিখবেন মালিকানা এবং সত্ত্ব। ঠিক আছে, নালিশি সম্পত্তিটি তফসিলে বর্ণিত যেটা সেটা একটা সুনির্দিষ্ট ভূমি যা বাদী আপনার ক্রয়, উত্তরাধিকার বা হেবা যেভাবেই হোক সেটা কি হয়েছে, সে হচ্ছে সেটা মালিক হয়েছে। এটা আপনি কি করবেন, লিখবেন কিভাবে মালিক হয়েছে। উক্ত সম্পত্তির মালিকানা ও সত্ত্ব বাদীর নামে রেকর্ডভুক্ত এবং তিনি নিয়মিত সরকারি খাজনা কি করেন, পরিশোধ করিয়া আসতেছেন। কঠিন কিছু? না স্যার। বাদী স্যার অত্র সম্পত্তির অরিজিনাল দলিল ও নামজারি খতিয়ান সংরক্ষণ করিতেছেন, যাহা তার নিরঙ্কুশ মালিকানার অকাট্য প্রমাণ। বিবাদী পক্ষের উক্ত সম্পত্তিতে কোনো প্রকার বৈধ মালিকানা বা আইনি সত্ত্ব নাই এবং তাদের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। একদম সহজ ভাষা, বুঝছেন কিনা? এগুলো সব জায়গায় লেখবেন, এগুলো কমন জিনিস। আচ্ছা, স্যার তারপরে 3 মালিকানা ও নাম্বার শর্ত পয়েন্ট এই যে যেটা লিখছেন পয়েন্টটা স্যার, মালিকানা ও শর্ত এরকম লেখা তারপরে কি লিখবো লেখার ডিটেলসটা? দরকার নাই, এগুলো লেখার দরকার নাই, এগুলো আপনি মনে রাখার জন্য লিখছেন। হ্যাঁ, আপনি শুধু 2 নাম্বার দিয়া এগুলো লিখবেন আর কি, নালিশি সম্পত্তি। হ্যাঁ, আপনি আচ্ছা চাইলে লিখতে পারেন কিন্তু আমার মনে হয় খুব একটা দরকার নাই, এটা মনে রাখার জন্য। হ্যাঁ, ভূমিকা তারপর মালিকানা ও সত্ত্ব এটা মনে রাখার জন্য আপনি পয়েন্ট 2, এই পয়েন্ট 2 কিন্তু এইভাবে লেখা যাবে না। হ্যাঁ, শুধু 1 আর 2 আমি পয়েন্ট গুলো লিখছি আপনার মনে রাখার জন্য। হ্যাঁ, আচ্ছা, পয়েন্ট 3 কি, ঘটনায় বিস্তারিত, ঘটনার বিস্তারিত বর্ণনা। এখানে আপনি আপনার ইস্যুটা বসাবেন পয়েন্ট 3-এ। ধরেন যদি পরীক্ষায় আসে 9 ধারার ইস্যু, তাহলে 9 ধারা বসাবেন। পরীক্ষায় 12 ধারার চুক্তি প্রবলের ইস্যু আসছে, চুক্তি প্রবল এন তো আর 39 ধারায় তো আর মূল মামলা দেওয়া হবে না। আচ্ছা, বুঝছেন? তারপরে যদি আসে 42 ধারার ইস্যু থাকলে ওইটা লিখবেন। 842 চুক্তি বাস্তবায়ন, দলিল বাতিল, চিরস্থায়ী কোনটা হয় ওইটা এনে লিখবেন 3 নাম্বার পয়েন্টে। বুঝছেন? এখন 3 নাম্বার পয়েন্টের ইস্যুটা কই পাবেন, এই 3 নাম্বার পয়েন্টটা নিচে দেখাই দিচ্ছি, নিচে দেখেন এইখানে, এই যে দেখেন 3 নাম্বার পয়েন্টের অন্য 3 নাম্বার পয়েন্টের জন্য আলাদা ইস্যু বর্ণনা। ঠিক আছে, তাহলে 3 নাম্বার পয়েন্টে যদি দখল পুনরুদ্ধার আসে তাহলে 3 নাম্বার পয়েন্টে এই লাইনটা লিখবেন, আর বাকি উপরের 1 2 ঠিক থাকবে। যদি চুক্তি বাস্তবায়নের মামলার কোনো ইস্যু আছে তাহলে 3 নাম্বার পয়েন্টে কি লিখবেন, এটা লিখবেন। যদি দলিল বাতিলের ইস্যু থাকে 3 নাম্বার পয়েন্টে এটা লিখবেন। চিরস্থায়ী নিষেধাজ্ঞার ইস্যু থাকলে এটা লিখবেন। ঘোষণামূলক মামলার ইস্যু থাকলে এটা লিখবেন। আর সত্য সহ খাস দখলের ইস্যু থাকলে কি এটা লিখবেন। এখন এটা কোথায় লিখবেন, ওই 3 নাম্বার পয়েন্ট আমি একটু বড় করে লেখা দিচ্ছি, কারণ যাতে দরখাস্তটা বড় হয়, আপনি ছোটও করতে পারবেন। গত, এই যে দেখেন দখল পুনরুদ্ধারের, তাহলে কি লিখবেন, গত তারিখ লিখবেন একটা আনুমানিক এই ব্রেকেটের। এত তারিখে বাদী পক্ষ তার বারাটে সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী নিয়ে বলপূর্বক নালিশি সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে। তারা আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি প্রদর্শন করে জোরপূর্বক বসত বাড়ি থেকে বের করে দেয়। ঠিক কিনা? আমার মামলা কি দখল পুনরুদ্ধারের, তাইলে কি জোরপূর্বক বের করে দেয় এটা লিখবেন না? জি জি। আমি অত্র ঘটনার পরপরই নিকটস্থ থানার নিকট সাধারণ ডায়েরি করি এবং গণ্যমান্য ব্যক্তিদের কাছে প্রতিকার প্রার্থনা করি। কিন্তু এগুলো হচ্ছে খালি একটু বড় করছি ঘটনারে, এটা আপনি না দিলেও পারেন। এটারে কি করছি, বড় করছি। গণ্যমান্য ব্যক্তির কাছে প্রতিকার প্রার্থনা করি, কিন্তু তারা বিবাদীর প্রভাবশালী অবস্থানের কারণে নীরব থাকেন। বুঝছেন কিনা? যেহেতু গত 6 মাসের মধ্যে বেদখল হয়েছি এবং বিবাদীর কোনো বৈধ সত্ত্ব বা আইনগত অধিকার নেই, তাই নালিশি সম্পত্তি দখল পুনরুদ্ধার করা ন্যায় বিচারের সাথে একান্ত আবশ্যক। তাহলে এই কথাটা লিখবেন। কোথায় লিখবেন? 3 নাম্বার কোথায় লিখবেন? এই 3 নাম্বার পয়েন্ট, এই 3 নাম্বার পয়েন্টে। ঠিক আছে, এখানে উপরে দেওয়া গাইড যেভাবে সেভাবে, যেমন 9 দেখার জন্য 9 দ্বারা 12 দ্বারা ইস্যু থাকলে কি লিখবেন, ঘটনার সাথে মিলাবেন। কিছু ঘটনা উপর থেকেও চেঞ্জ হইতে পারে, বুঝছেন কিনা? বিবাদী এত তারিখে আমার সাথে নালিশি জমি বিক্রয়ের জন্য এত টাকা বাইনা চুক্তি সম্পাদন করে। চুক্তির ইস্যু লিখতেছি, তাহলে বাইনা চুক্তির ইস্যু থাকবে। চুক্তি মূল্য বাবার এত টাকা গ্রহণ করে এই আপনার তাল বাহানা করতেছে, চুক্তি শর্ত ভঙ্গ করতেছে। দলিল বাতিলের ইস্যু থাকলে দলিল বাতিলের ইস্যু লিখবেন, বুঝছেন কিনা? আচ্ছা, এইভাবে। আর কিছু জিনিস দেখা যায় আপনার মাঝে মাঝে চেঞ্জও হইতে পারে, এটা হচ্ছে আপনার ফ্যাক্ট
থেকে বুঝে লিখবেন। এটা তো একটা জেনারেল আপনার ইস্যু, আপনার মাথায় একটা জিনিস কি হালকা সেট আপ করা আর কি, যাতে হচ্ছে আপনার প্রাথমিক লেভেলটা কমপ্লিট হয়। তারপর মোকদ্দমার কারণ উদ্ভব, কিভাবে কারণ উদ্ভব হয়েছে। অত্র মোকদ্দমায় কারণ উদ্ভব হয়েছে গত এত তারিখে, যেদিন বিবাদী পক্ষ নালিশি সম্পত্তিতে অবৈধভাবে হস্তক্ষেপ করিয়া বাদীর অধিকার পূর্ণ করিয়াছে। উক্ত তারিখ হইতে অদ্যাবধি আপনার বিবাদী পক্ষ ক্রমাগত বাদীর অধিকার পূর্ণ করিয়া আসতেছে। এই ঘটনার ফলে বাদী কি করতেছে, মানসিক ভাবে এই সেই হচ্ছে। তারপরে এইভাবে লিখবেন জিনিসগুলো। হ্যাঁ, এখতিয়ার পূর্তি, অত্র সম্পত্তি অত্র আদালতের আপনার এখতিয়ারাধীন এবং মামলার তামাদি আইনের সময়সীমার মধ্যেই কি করছেন, আপনি মামলাটা দায়ের করছেন, এটা লিখবেন। ঠিক আছে। তারপরে আরো কিছু পয়েন্ট আসে, সেগুলো আপনি কি লিখবেন, যেটা আপনার ওই ঘটনার সাথে রিলেটেড হয় আর কি। আমি তো জাস্ট হচ্ছে আপনার খাতাটাতে কি করতে না হয়, বিনা লেখায় না দিয়ে আসতে হয়, এটার জন্য একটা কি ফরম্যাট দিয়ে দিচ্ছি। তারপরে আপনার ইয়া দিবেন, পরিচয় দিবেন, চৌহদি দিবেন, তারপরে হলফনামা দিবেন। হ্যাঁ, হলফনামা তো বুঝে নি, আপনার নাম লিখবেন, পিতার নাম লিখবেন, মাতার নাম লিখবেন, ঠিকানা লিখবেন, পেশা লিখবেন, বয়স লিখবেন, ধর্ম লিখবেন, জাতীয়তা লিখবেন, পরিচয় পত্র, এগুলো সব কাল্পনিক লেখা দিয়ে আসবেন। হ্যাঁ, এটা দিয়ে ডট ডট দিতে পারেন, অথবা একটা কিছু লেখা দিয়ে আসতে পারেন, যা আমার বিচার। এই আর কি। তারপর কখন ঘটছে, কত তারিখে, কয়টার সময় আপনি হলফনামা কমিশনের সামনে উপস্থিত দিয়ে হলফনামা স্বাক্ষর করলেন, এটা লিখবেন। সত্য পাঠ লিখবেন, হলফকারী স্বাক্ষর লিখবেন, শনাক্তকারী আইনজীবী বিষয়টা লিখবেন। শেষ। শনাক্ত করেছে আইনজীবী স্বাক্ষর। ওকে। শনাক্তকারী টাইটেল দিতে হবে। হ্যাঁ স্যার, এই যে হ্যাঁ, তিন নাম্বার পয়েন্টে দিচ্ছেন না, শনাক্তকারী আইনজীবী স্বাক্ষরটা টাইটেল দিতে হবে। স্যার 3 নিন। নাম্বার পয়েন্টে যেগুলো দিচ্ছেন না, এই যে চুক্তি হ্যাঁ ইয়ার মানে বিভিন্ন ইয়ার, এগুলা একটু ভালো করে পড়লেই মানে যে কোনোটাই লেখন যাবে। হ্যাঁ, যে কোনোটা লিখতে পারেন। কিছু জিনিস দেখা যায় ওখান থেকে যেটা রিলেটেড না, ওটা বাদ দিতে হবে আবার। ওটাতে একটা জেনারেল ফরম্যাট দিয়ে দিচ্ছি, যদি ওটার সাথে যতটুকু যায় ততটুকু রাখবেন আর বাকিটা বাদ দিবেন। তারপরে এখানে এই যে প্রেয়ার অপশনটাতে প্রেয়ার অপশন লিখবেন, বুঝছেন না? পেয়ার অপশন এই তো আপনাকে আস্তে স্যার, আস্তে আমি কি করতেছি, ডেভেলপ করতেছি। তারপর না দলিল ঠিক আছে, বাতিলের ভালো ইস্যু হয়েছে। থাকলে, দলিল বাতিলের ইস্যু থাকলে বিবাদী পক্ষ আমার অবর্তমানে আমার অজ্ঞাতে জালিয়াতি প্রতারণার আশ্রয় নিয়ে নালিশি সম্পত্তির উপর একটি ভুয়া ও বানোয়াট দলিল সৃজন করে। বুঝছেন স্যার কিনা? এটা এটাও একটা কি 3 পয়েন্ট। প্যারাতেই যদি দলিল বাতিল হ্যাঁ সম্পর্কিত হয়? জি, এখন দলিল বাতিলের সাথে কি জড়িত কি জড়িত না, হ্যাঁ, এই জিনিসটা বুঝে শুনে আপনাকে একটু লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে উক্ত দলিলে আমার স্বাক্ষর বা টিপসই জাল করে বিবাদী নিজেকে সম্পত্তির মালিক হিসেবে দাবি করতেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আইন বহির্ভূত। বুঝছেন কিনা? তারপরে আমি এগুলো আরো ক্লিয়ার করে দিব, আরেকটু অ্যানালাইসিস করব, করে ক্লিয়ার করে আপনাকে শীটটা দিব। এখন বেসিকটা মাথায় রাখেন। আমি রেকর্ড যাচাইকালে আপনার তারিখ দিবেন, এত তারিখে উক্ত জাল দলিলের বিষয়টি অবগত হই এবং তৎক্ষণাৎ সাব রেজিস্ট্রার অফিসে আপত্তি দায়ের করি। ঠিক আছে। জাল দলিলটি নালিশি সম্পত্তির সত্ত্ব ও মালিকানা নিয়ে অহেতুক বিরোধ সৃষ্টি করছে জাল দলিলটা, এবং ভবিষ্যতে আমার চরম আর্থিক ক্ষতির কারণ হতে পারে। আইনি দৃষ্টিতে উক্ত দলিলটি বাতিলযোগ্য এবং অকার্যকর ঘোষণা করা না হলে বিবাদী পক্ষ তৃতীয় পক্ষের নিকট সম্পত্তি হস্তান্তর করার প্রবল সম্ভাবনা রয়েছে। এই জন্য এটা বাতিল চাই, এটাই মূল কথা। দলিল বাতিলের ইস্যু থাকলে এটাই কি মূল কথা। এতটুকু আর উপরের সাথে একটু মিলে লেয়া, যেটা যতটুকু যায় দিয়ে আপনি কি করবেন, আপনার ড্রাফটিংটা কমপ্লিট করবেন। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা না যদি ভাই, আসে, এটা দিলে পারবো। ভালো হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, বিবাদী এটাই তো পক্ষ বললাম, গত এত এটাতে পারা তারিখে যাবে। নালিশি সম্পত্তিতে অবৈধভাবে ইমারত নির্মাণ করতেছে, যা আমার সত্ত্ব ও দখলীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপ। আমি বিবাদীকে একাধিকবার নির্মাণ কাজ বন্ধ করতে বললেও সে অমান্য করে এবং আমাকে কি করে, হয়তো হুমকি দামকি দেয়। বিবাদীর এই অবৈধ নির্মাণ যদি অবিলম্বে বন্ধ না করা হয়, তবে নালিশি সম্পত্তির প্রকৃতি পরিবর্তন ঘটবে। এই দিয়ে আপনি লিখবেন। আর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কোনটা, যদি সে হচ্ছে কোনো একটা স্থাপনা নির্মাণ করে ফেলে, তখন আপনি সেটা আদালতে কি করবেন, তাকে ওই জিনিসটা ভাঙতে বাধ্য করবেন 55 ধারা দিয়ে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আর নির্মাণ করার আগ পর্যন্ত শুধু 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 সে নকশা করে, এখনো নির্মাণ করে নাই, দেখেন ভালো করে বুঝেন, এটা আপনার জায়গা। এখন অন্য আরেকজন কি করছে, নকশা করতেছে। কি নকশা করতেছে, যে আপনার জায়গা নিয়ে সে বিল্ডিং উঠাবে। ঠিক আছে, সে প্ল্যান করতেছে এই যে আপনার জায়গার ভিতরে 1 আর 2 সে বিল্ডিং উঠাবে। এই ক্ষেত্রে আপনাকে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে হবে, যাতে আপনার জায়গাতে সে প্রবেশ করতে না পারে, এই যে এতটুকু জায়গা।
এখন যদি এতটুকু জায়গা নিয়ে এসে বিল্ডিং উঠায় ফেলে, তখন তো আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করলে লাভ হবে না। কারণ এখন তো বিল্ডিং উঠাই গেছে, তো আপনি আর নিষেধ করবেন কি? যে আপনার ঘরে প্রবেশ কইরা ফেলছে, তারে আর নিষেধ করার কি আছে? বুঝেন নাই? তখন তারে কি করতে হবে? বাইর করতে হবে আপনার ঘর থেকে বাধ্যতামূলক ভাবে। তখন যে বিল্ডিং উঠায় ফেলছে তারে কি করতে হবে? এই 1 হাত জায়গার এই বিল্ডিংটা ভাঙতে বলতে ভেঙে হবে, ফেলতে তখন আপনি হবে। 55 ধারায় মামলা করতে হবে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। বুঝছেন কিনা? বাধ্যতামূলক। তাহলে বুঝছি এগুলা বুঝছি। বুঝতে হবে যে এই জন্য বেসিক কনসেপ্ট না থাকলে আপনি ড্রাফটিং লিখতে পারবেন না, আর মামলাও করতে পারবেন না, সমস্যায় পড়ে যাবেন, পরীক্ষায় ফেল করতে হবে। তাইলে একটা হচ্ছে বিল্ডিং এর উঠানোর নকশা করা, আর একটা হচ্ছে বিল্ডিং উঠায় ফেলা। উঠায় ফেললে 55 ধারা, আর নকশা পর্যন্ত থাকলে 54 ধারা চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে হবে, যাতে সে কি আপনার সম্পত্তিতে প্রবেশ না করতে পারে। আর প্রবেশ করে ফেললে 55 ধারায় সেটা ভাঙবে। বুঝছেন? তার বাধ্য অস্থায়ী সে। নিষেধাজ্ঞা তার অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদর্শ 39-এর 1 আর 2 বৃদ্ধি দুইটাই কি দিতে হবে, না শুধু অস্থায়ী 1 দিলে? নিষেধাজ্ঞা তো কোনো মামলা না। অস্থায়ী ওটা নিষেধাজ্ঞা তো কোনো মামলা না, আমরা হ্যাঁ মামলার ওইটা তো, ড্রাফটিং দেখতেছি। হ্যাঁ ওইটা ওইটা তো দরখাস্ত, কিন্তু ওইটা আমি এই হচ্ছে হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার দরখাস্ত। কিসের দরখাস্ত? ধরেন চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলার মধ্যে আপনার এই অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া লাগে, ঠিক আছে? সেক্ষেত্রে মামলা করলেন চিরস্থায়ী নিষেধাজ্ঞার, আর আপনি যেটা বলতেছিলেন এখন অস্থায়ী নিষেধাজ্ঞা, এইটা কি আপনি দরখাস্ত আকারে আপনি আদালতে পেশ করবেন। এই ড্রাফটিংটা, দরখাস্তের ড্রাফটিংটাও আমরা কি শিখবো, ওইটাও আমরা কিছু কথা বলেছিলাম গত ক্লাসে, আজকেও কিছু কথা বলে দিব। এটাও আমাদের শিখতে হবে, এগুলা একদিনে হবে না। আস্তে আস্তে আমি হচ্ছে আপনাদের নলেজটা দিয়ে দিচ্ছি, শেয়ার করতেছি, যাতে হচ্ছে আপনার একটা নলেজ তৈরি হয়, ডেভেলপমেন্ট হ্যাঁ যাতে স্যার, হয়। ওই যে র্যাপিডলি কোনো আপনি কিছু হয় না। চিরস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলছেন, তো এই জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার না কথা না, বলছি। ভালো করছেন এই প্রশ্ন করে। কারণ চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলার মধ্যেও অস্থায়ী নিষেধাজ্ঞার ড্রাফটিং আসতে পারে, মানে দরখাস্তের ড্রাফটিংটা আসতে পারে। তো অস্থায়ী স্যার নিষেধাজ্ঞা 54 কেন ধারা হয়? প্র্যাকটিস করলে কি সবগুলো পারা যাবে? হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, অস্থায়ী নিষেধাজ্ঞা কি? অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে ওই যে যে জমি নিয়ে মামলা হয়েছে, ওই জমিতে মনে করেন গাছপালা আছে, তারপর অন্যান্য আরো অনেক প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র আছে, যেটা হচ্ছে ওই লোক কি করতে চায়, বিক্রি করে ফেলতে পারে, কেটে ফেলতে পারে। এই জন্য আপনি ওর সাথে সাথে কি অস্থায়ী নিষেধাজ্ঞার একটা দরখাস্ত করে ফেলবেন। অস্থায়ী নিষেধাজ্ঞার কিন্তু মামলা হয় না, এটা কি, এটা হচ্ছে একটা দরখাস্ত, আদেশের মাধ্যমে এটা বাস্তবায়ন হয়। আর মামলা যেটা করি আমরা আর্জির মাধ্যমে, এটার বাস্তবায়ন হয় ডিক্রির মাধ্যমে। আর অস্থায়ী নিষেধাজ্ঞা কখনো ডিক্রির মাধ্যমে হয় না। অস্থায়ী নিষেধাজ্ঞা চাইবেন আদেশের আপনার দরখাস্তের মাধ্যমে, আদালত আপনাকে প্রতিকার দিবে আদেশের মাধ্যমে, ঠিক আছে? এটা একটা অর্ডার, এটা কোনো ডিক্রি না। আচ্ছা, তো এই অস্থায়ী নিষেধাজ্ঞা চাইবেন কি, যে সে গাছপালা যাতে না কাটতে পারে, না বেচতে পারে, মানে মামলার বিষয়বস্তু যেন ঠিক থাকে। অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে মামলার ভিটামিন। এখন গাছপালা কাটা নিলে আপনার আয় হইলে যা মাটি পাইবেন, কিন্তু মাটির উপরে কুড়ি সম্পত্তি আর পাইবেন না, তাহলে কি লাভ হলো? তার ভিটামিনটা আপনি পাইতে হবে না। তো মামলার ভিটামিন হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা, দেওয়ানি মামলা, ঠিক আছে? আর ফৌজদারি মামলার ভিটামিন হচ্ছে গ্রেফতারি পরোয়ানা। গ্রেফতার না করতে পারলে আসামির বিরুদ্ধে খালি মামলা করলে কি লাগবে? খুনের মামলা করছেন, রায় হয়েছে, আসামির ফাঁসি দেওয়া হবে, কারণ আসামি গ্রেফতারি করতে পারেন না, তাইলে আর লাভ হলো কি? তাইলে ফৌজদারি মামলার প্রাণ হচ্ছে গ্রেফতার, আর দেওয়ানি মামলার প্রাণ হচ্ছে কি? অস্থায়ী নিষেধাজ্ঞা। এখানেও গ্রেফতারি পরোয়ানা আছে, কিন্তু এখানে হচ্ছে দেওয়ানি মামলার বিষয়বস্তু ঠিক রাখার জন্য প্রাণ হচ্ছে টেম্পোরারি ইনজাংশন, আর ফৌজদারি মামলায় হচ্ছে গ্রেফতারি পরোয়ানা, ওয়ারেন্ট। স্যার, একটা মামলায় তো একাধিকবার টেম্পোরারি ইনজাংশন প্রার্থনা করতে পারে যে কোনো হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনার এই নিষ্পত্তি না হয় ততক্ষণ পর্যন্ত চাইতে পারে, অথবা কোনো কারণে যদি সেটা উইথড্র হয়ে যায় তখন আবারও চাইতে পারে। আচ্ছা, তারপরে আমরা এই হচ্ছে বিষয়, তারপর ঘোষণামূলক মামলা, এটা তো সবাই জানি, সত্ত্বের অধিকার চেয়ে সে ঘোষণা মামলা দায়ের করতে পারে। চাকরি চলে গেলে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারে। এখানেও 55 ধারা আসতে পারে, 42 ধারার সাথে। সে ওই পদে বহাল রাখার জন্য বাধ্যতামূলক ভাবে বহাল রাখতে বলতে পারে। আর 42 ধারা তো শুধুমাত্র ঘোষণা দেয়, ঘোষণা দিয়ে সবকিছু হয় না। এই জন্য যদি বেদখল হয়, তাহলে ঘোষণার সাথে বেদখল দখল পূর্ণ করে মামলা করতে হয়, ঠিক আছে? হ্যাঁ,
স্যার তো অন্য দ্বারা প্র্যাকটিস করলে কি সবগুলো পারা যাবে? না না, আলাদা আলাদা ভাবে লেখা দিচ্ছি না, এগুলো আলাদা আলাদা ভাবে পড়তে হবে। সব পারবেন কিভাবে? কিছু জিনিস তো নিজের মাথায় না থাকলে হবে না। এখন আসছে দলিল বাতিল, আপনি 54 ধারার ফ্যাক্ট লেখা দিলে কি চলবে? তো দলিল বাতিলের জন্য যে বেসিকটা তো দিয়ে দিচ্ছি 4-5 লাইনে, এই বেসিকটা লেখা দিবেন, সহজ বেসিক, কিন্তু কঠিন কিছু না এখানে। চিরস্থায়ী নিষেধাজ্ঞার বেসিকটা হুমকি দামকি দিচ্ছে শেষ। আর বেদখল হইলে কি ওখান থেকেই খালি আপনি বলে দিবেন আমাকে হুমকি দিয়ে বেদখল করে ফেলছে, এতজন লোক এসে হুমকি দামকি দিয়ে সাথে সাথে আমাকে বেদখল করছে, তাইলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা থেকে আপনার দখল পুনরুদ্ধারের মামলার দিকে ডাইভার্সন করবে। মানে একটু বেসিক থাকতে হবে, কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা যায় এটার বেসিকটা কি, কখন হচ্ছে দখল পুনরুদ্ধারের মামলা করা যায়। দখল পুনরুদ্ধার হইলে কি আপনাকে বেদখল করে ফেলছে, আপনি দখল পুনরুদ্ধার চাইবেন। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা তো আপনাকে বেদখল করে নাই, আপনার দখল আপনার হাতেই আছে, শুধুমাত্র হুমকি দামকি দিচ্ছে, শব্দের উপর একটা, মালিকানার উপর একটা হুমকি চলে আসতেছে যেটা অপরণীয় ক্ষতি বহন করতে পারে। এর চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা প্রিয়। আর ঘোষণামূলক মামলা তো আপনার হচ্ছে আপনি ঘোষণা চাইবেন আদালতে যে এই সম্পত্তির মালিক আপনি, এই সম্পত্তির এই এই পদের মালিক আপনি। আর যদি বেদখল হন তখন আবার 42-এর সাথে আটানতে হবে। যদি আপনার চাকরি চলে যায় 42 দ্বারাই আপনি ঘোষণামূলক মামলা করতে পারবেন, কিন্তু 42 দ্বারা কিন্তু আপনাকে পদে বসাইতে পারবে না। শুধু ঘোষণা দিল, পদে বসাই দিলে আপনাকে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা বাধ্যতামূলক ভাবে সেখানে যাতে বসায় আপনাকে 55 ধারার সাথে নিয়ে আসতে হবে। তো এই বিষয়গুলো বুঝতে হবে। R242 দেখেন, সত্য সাব্যস্ত খাস দখলের মামলা R242, এই বিষয়গুলো নিয়ে আমাদের তারপর আমাদের আরো 2টা নতুন বিষয় পড়তে হবে, সেটা সামনে বুধবারে বলবো। সেটা নতুন 2টা বিষয় হচ্ছে আপনার ওই যে অগ্রক্রয় বা প্রিয়াম্পশনের মামলা আমরা হচ্ছে কিভাবে আর্জি লিখবো, আর হচ্ছে বাণী সুদ, এই 2টা বিষয় থেকে একটা প্রশ্ন পেতে পারেন আপনারা। আর না হলে এই বাকি 6টা, যে 6টা থেকে 10টা, এগুলো থেকে একটা পাবেন। এই স্লট থেকে একটা, আর না হয় স্লট বি। আমি হচ্ছে বারবার বলছি অগ্রক্রয়, প্রিয়াম্পশন, বাণী সুদ, এই 2টা থেকে একটা আসতে পারে, অথবা এখন যেগুলা পড়াইছি এগুলা থেকে যে কোনো একটা, এর বাইরে আর কিছুই নেই আসার মতো, কিচ্ছু নাই, দিবেও না। আর বাড়ি ভাড়া টাড়ি ভাড়া এগুলো সাধারণত আসে না কোনো, বুঝছেন কিনা? আর এইগুলো ইস্যু থাকে, কিন্তু ওই ইস্যুগুলা থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসে না। এখন অগ্রক্রয় থেকে কোনো প্রশ্ন এখনো আসে নাই, কিন্তু এটা গুরুত্বপূর্ণ আছে। তারপর হচ্ছে মানিসুটের প্রশ্ন এখনো আসে নাই, কিন্তু গুরুত্বপূর্ণ আছে। এই 2টা বিষয় আমরা সামনে ক্লাস করবো, এর আগে আপনারা এতটুকু পারফেক্ট হয়ে যাবেন। আচ্ছা, এখন স্যার বেদখল করে ফেললে জানি এটা কত দাঁড়ায় বললেন, 42 দাঁড়ায় না? বেদখল করে ফেললে 8 দ্বারাই দখল পুনরুদ্ধার, আর সাথে ঘোষণামূলক মামলা করবেন 42 দ্বারাই আচ্ছা, আর হুমকি দামকি স্যার দিলে কি আমাদের স্যার বইটা চিরস্থায়ী কবে নিষেধাজ্ঞা? পাবো? চিরস্থায়ী নিষেধাজ্ঞা, হ্যাঁ পার্মানেন্ট ঠিক, ইনজাংশন। হুমকি দামকি দিয়ে তো আপনাকে বেদখল করে নাই, হুমকি দামকি দিলে আপনি কেন বেদখলের মামলা করবেন? ঠিক আছে স্যার। দখল সেটা চিরস্থায়ী পার্মানেন্ট ইনজাংশন, হুম, সত্যের উপর হুমকি। শুধু শুধু না, ওই সম্পত্তি না, সেটা গ্রন্থ সত্য হইতে পারে, সেটা আপনার প্যাটেন্ট হইতে পারে, সেটা আপনার হচ্ছে ট্রেডমার্ক হইতে পারে, বুঝছেন কিনা? জি স্যার। একটা লোগো হইতে পারে, এটাও তো একটা সত্য। আচ্ছা, এখন দরখাস্তের মধ্যে যেটা আমরা, ঠিক আছে, দরখাস্তের মধ্যে এই যে এই কয়েকটা দরখাস্ত থেকে যে কোনো একটা দরখাস্ত চাইলেও আসতে পারে। আমরা এইগুলা গত ক্লাসে আলোচনা করছি। তো এটার কিছু পয়েন্ট আছে যে আপনার দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন, এই যে অত্র মোকদ্দমাটি বর্তমানে অত্র বিজ্ঞ আদালতে কি পর্যায়ে আছে লিখবেন, সাক্ষ্য গ্রহণ না শুনানি না যুক্তিতর্ক ড্যাশ ড্যাশ পর্যায়ে বিচারাধীন রয়েছে, যে কোনো একটা নিবেন আর কি। যেটা আপনার প্রশ্ন যদি বলে দেয় সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে, তখন এটা নিতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নিবেন। অত্র মোকদ্দমাটি বর্তমানে কি আছে, অত্র বিজ্ঞ আদালতে এই পর্যায়ে বিচারাধীন আছে, নালিশি সম্পত্তি বর্তমানে এত তফসিলে এত এত অত্র মামলার মূল বিষয়বস্তু হিসাবে বিদ্যমান, বাদী বা দরখাস্তকারী হিসাবে আমি উক্ত সম্পত্তির আইনানুগ মালিক ও দখলদার এবং দীর্ঘ সময় ধরে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে। এই শুরুটা আপনি এইভাবে করলেন, আর তারপরে এইভাবে দিলেন অত্র মোকদ্দমার নালিশ, এটার আমি একটা হেডলাইন করে দিব সাইডে, হ্যাঁ, যেটা মনে রাখতে সুবিধা হয়। নালিশি সম্পত্তি প্রকৃত সত্য ও দখল নিয়ে বিবাদের সাথে আমার বিরোধ বিদ্যমান, ঠিক আছে, এই সেই গায়ের জোরে সে এটা সেটা করতেছে। তারপর 3 নাম্বার পয়েন্টের 15টা বিষয়, এটা আমি আলাদা করে নিচে দিচ্ছি, এটাই হচ্ছে মেইন বিষয়। এটা এই 15টা বিষয় আপনাকে কি করতে হবে,
জানা থাকলেই বাকি আর কিচ্ছু করতে হবে না। ওখান থেকে 2-3 লাইন নিচে দিয়ে 2-3 লাইন আর এই ফ্যাক্টটা পড়া থাকলে আপনার কাজ শেষ। বুঝছেন কিনা? এত বেশি কিছু লেখার সময়ও পাবেন না আপনি। এখানে দেখেন একটা পয়েন্ট কি অস্থায়ী নিষেধাজ্ঞা, এটা কেন করা হয় এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? জি স্যার। কেন চাইতে হবে এটা আপনাকে বুঝতে হবে। এটা বুঝতে হইলে এই লাইনটা পড়লে আপনি এটা বুঝবেন। আর যে জবাব সম্পাদন 6-17 এটা কি, এটা আপনার বেসিক নলেজ থাকতে হবে, থাকলে আপনি এটা পড়লে বুঝবেন যে আরজি বা লিখিত জবাব। ঠিক আছে? প্রস্তুতির সময় ভুলবশত কোনটা যেটা সেটা লিখবেন, হয় আরজি না হয় লিখিত জবাব, যেটা প্রশ্ন চাইবে আপনি যে কোনো একটা লিখবেন। ঠিক আছে? আরজি হলে আরজি লিখবেন। আরজি প্রস্তুতির সময় ভুলবশত তফসিলভুক্ত জমির দাগ নম্বর, খতিয়ান, ঠিক আছে, কিংবা বিবাদের নামের বানান সংক্রান্ত, মানে এটা হচ্ছে একটা ব্যাখ্যা দিছি, কিন্তু হুবহু এখান থেকে দেওয়া যাবে না। আপনার যেটা ভুল হয়েছে, কিছু ভুল তথ্য অস্পষ্ট রয়ে গেছে, এতটুকু লিখবেন। ঠিক আছে? আচ্ছা, মামলার প্রকৃত বিচার এবং বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি করার জন্য উক্ত তথ্যগুলো সঠিকভাবে উপস্থাপন করা অপরিহার্য। মামলার কি চূড়ান্ত নিষ্পত্তির জন্য এই সংশোধনীতে কোনো নতুন মোকদ্দমার কারণ সৃষ্টি করবে না। এই সংশোধনী হইলে আপনার কোনো সমস্যা হবে না, নতুন কোনো মোকদ্দমার কারণ সৃষ্টি করবে না, এবং বিবাদী পক্ষ এর দ্বারা আইনগত ভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না এই সংশোধনীটা হইলে। মামলার পূর্ণাঙ্গ সত্যতা যাচাইয়ের স্বার্থে এই সংশোধনটি মঞ্জুর করা ন্যায়সঙ্গত। বুঝছেন কি না? জি স্যার। এইভাবে এই পয়েন্ট গুলো আপনাকে কি করতে হবে, এক নজরে করতে হবে, তাইলে আপনার কাজ শেষ। এর বাইরে আর কোনো দরখাস্ত হতে পারে না, হবে না। ঠিক আছে? প্রথম থেকে ধরেন স্যার, আমরা স্ক্রিনশট লই করে দিতে পারবো তাইলে। দাঁড়ান, এখানে আমার একটু চেক করতে হবে আপনি ব্যাপারটা বুঝছেন কিনা, সেটা এটা আমি দিয়ে দিব। ব্যাপারটা বুঝছেন কিনা? জি স্যার। ভাই বইটা কবে মেইন পাবো লাইনটা একটু তুলে বলবেন? দিতে হবে। হ্যাঁ, যেই জায়গায় খাটবে ওই জায়গায় বসাই দিতে হবে। আপনাদের যে নোট দিছি ওটা থেকে পড়তে থাকেন, আর এটা হচ্ছে 4-5 দিন সময় লাগবে। জি স্যার, আপনি সময় এটা তো আপডেট অল্প, একটু যত তাড়াতাড়ি তো পারি। আপনি এটা হ্যাঁ, আপডেট করে দেন স্যার, পুরো আপডেট করে জি তারপরে দেন, জি জি। সেটাই ভালো হবে স্যার। হুম। এইভাবে মানে আচ্ছা, গুছায় দিলে তখন আমাদের জন্য তো সুবিধা হবে স্যার। এখন আপনার বেসিক জিনিসটা বুঝছেন তো কি জি করতে স্যার, হবে, বেসিক বুঝেছি স্যার। জি স্যার। বেসিকটা বোঝানোটাই এখন আমার প্রধান। আপনাদের মোটামুটি যথেষ্ট সময় আছে, টেনশন করিয়েন না। আপনারা আপনাদের মেইন ফোকাসটা ধরে রাখেন। আমি একটা উদাহরণ বলবো পড়ার বাইরে, দেখেন এটা মাথায় রাখা পড়লেন, তাহলে দেখবেন যে আপনার কাজে দিবে। এই এখন এই বই, তখন ওইটা, তখন এইখানে, তখন এই জায়গায়। ঠিক আছে? আপনি পড়লেন, কি পড়লেন, কি জানলেন, আপনি যদি না বুঝা ধরেন 50-60টা জায়গা থেকে এনতে ওইটা অর্থ ওইটা পড়েন, পুরো লাভ হবে না। আপনি ভালোভাবে বুঝে একটা জায়গা ঠিক করে যে এমসিকিউর এই বই থেকে যদি আমি পড়ি, আমি সবসময় এটাই বারবার রিভিশন করবো। যেটা আমি সবসময় বলি যে আমি যে সাজেশনটা দিয়েছি ওই সাজেশনের পাশে যে ধারাগুলো লেখা আছে, ওই ধারা আপনি এমসিকিউর বই থেকে পড়েন, কোনো সমস্যা নাই। আর রিটেন বইয়ের কি একটা রিডিং দেন যে আমি এখানে কি লিখছি বা কি লেখা উচিত, তাহলে এতটুকু আর কিছু না, মুখস্থ করেন না। এখন মনে করেন ফোকাস আপনি যেদিকে দিবেন আপনার উন্নতি সেদিকে হবে। এখন আপনি মনে করেন যে 100 ফিট মাটি, ধরেন 50 ফিট যদি আপনি গর্ত করতে পারেন, তাহলে আপনি মাটির নিচ থেকে পানি উঠবে, তাই না? ধরেন আমি জানি না কত ফিট, আমি ধরে নিলাম 50 ফিট গর্ত করলে মাটির নিচ থেকে পানি উঠবে, পাইপ বসাবো বা দৃশ্যমান হবে। এখন আপনি কি করলেন, 1 ফিট করে আপনার গর্ত করলেন 5 জায়গায়, এক জায়গায় 1 ফিট, আরেক জায়গায় 1.5 ফিট, আরেক জায়গায় 1.5 ফিট, এইভাবে আপনার 50 ফিট হয়েছে। তাহলে কি এখানে কোনোটাতে পানি উঠবে কিনা বলেন? না স্যার, উঠবে না। আপনার পরিশ্রম কিন্তু হচ্ছে। এক পরিশ্রম জায়গায় কিন্তু 5 ফিট করলেন, কইরা তো এটা ভাল লাগে না, আরেকটা দেখি। ওখানে 5 ফিট করলেন, ধরো ভাল লাগে না, আরেকটা দেখি। এইভাবে আপনার 50 ফিট গর্ত আপনি করছেন, কিন্তু কি 50 জায়গায়, আরে 5 জায়গায় 50 ফিট। আর আপনি যদি এক জায়গায় 50 ফিট করতেন, তাহলে আপনার পরিশ্রমটা সার্থক হতো, আপনি কি পানি পাইতেন, এখানে দেখবেন টক টক করে পানি উঠতেছে। তাইলে এখানে কোনো রেজাল্ট আসলো না, এখানে কি আসলো না, রেজাল্ট আসলো না, আর এখানে রেজাল্ট আসলো। আমি কি খুব খারাপ কিছু বলছি না ভালো বলছি? ভালো। সঠিক সিদ্ধান্ত।
তার মানে আপনি যদি 5 জায়গায় ফোকাস করেন কোনো লাভ হচ্ছে না, কিন্তু ওই সব সময় নষ্ট। আর আপনি যদি একটা জায়গায় 5 বার ফোকাস করেন, দেখেন প্রতি ফোকাসে আপনার 5 ফিট করে, যদি এক ফোকাসে 5 ফিট হইলে দ্বিতীয় ফোকাসে 10 ফিট, তৃতীয় ফোকাসে 15 ফিট, চতুর্থ ফোকাসে 40 ফিট, পঞ্চম ফোকাসে 50 ফিট, মানে এক জায়গায় ফোকাস করলেন। মানে আমি বুঝাইতে চাইছি আপনি স্থির থাকেন, অস্থির হয়েন না কোনো কিছু নিয়ে, তাইলে দেখবেন যে আপনি ঝামেলায় পড়ে যাবেন। অনেকে অস্থির হয়। আর বাজারের লিখিত বই সব মোরলেস একই, এখানে অস্থির হওয়ার কিছু নাই, বুঝছেন কিনা? এখন আপনার কাজ হবে আপনি নিজে নিজে গুছিয়ে কতটুকু করতে পারেন, বুঝছেন? আপনি 5টা বই নিয়ে দেখবেন 5 বইয়ের সব প্রশ্ন সেম প্রশ্ন, তো আপনি এত অস্থির হয়ে লাভ হইবে কোনো? এই বইয়ে যে প্রশ্ন দিছে এই বইয়ে এই প্রশ্ন, এই বইয়ে 5 বইয়ের প্রশ্ন সব সেম, কোনো আপনার চেঞ্জ নাই, প্রশ্ন সেম। তাইলে আপনি 5 বই থেকে একটা প্রশ্নই 5 বার করে পড়লেন, তো কি লাভ হবে? সময় নষ্ট ছাড়া। আমি এটাই বুঝাতে চাচ্ছি আপনাদের। আপনার প্রস্তুতিটা হবে টোটালি এমসিকিউ বেসড, জাস্ট হচ্ছে ফ্লেভার নেওয়ার জন্য আপনি রিটেন বইয়ের প্রশ্নগুলো দেখবেন, আর কিছু না। এই আর কিছু প্রশ্ন আপনার ওখান থেকে আলাদা করবেন। এই আর কিছু না। তাহলে আপনারা ভালো করে পড়েন, আপনাদের ভালো কিছু আশা করছেন। আর আমি ড্রাফটিংটা আরেকটু সুন্দর করে আপনাদেরকে করে দিই। আর কি কাজ আছে জাস্ট বেসিকটা মাথায় রেখে আপনারা এখন প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে আজকের মতো এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর টপিক গুলোর সাথেই থাকুন। আমাদের বুধবারে ক্লাস হবে 9:30টায়। আর স্যার, আমরা হবে হ্যাঁ কালকে কি স্যার ক্লাস হবে আমাদের? না কালকে ক্লাস হবে না। আপনারা নিজেরা একটু পড়েন, সময় দেন, হ্যাঁ প্যানাল কোড শেষ করেন। হ্যাঁ, আর বুধবারে প্যানাল কোডের প্রবলেম দেখাবো বুধবারে। আর হচ্ছে আর হচ্ছে আপনার 2টা ড্রাফটিং দেখাবো, একটা হচ্ছে অগ্রব রয় আর একটা হচ্ছে মানি শুট। ওকে, ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ দিয়ে দেবো, স্যার গতকালকের ইয়েটা দেন নাই স্যার, রেকর্ডটা দিয়ে দেবো, দিয়ে দেবো। দিয়ে দিন। আসসালামু আলাইকুম ঠিক স্যার। আছে, আর কিছু বলবেন? আমার ক্লাস শেষ। না স্যার। আর উকিল নোটিশটা একটু দেখায়, হ্যাঁ উকিল নোটিশটা একটু দেখাই দিয়েন আমাদেরকে। ওকে নোটিস আসবে নাই, ক্লাস আচ্ছা দেখাই দিবেন। আর কিছু নতুন নতুন কিছু থাকলে বলেন। নো স্যার, যেগুলা বুঝাইছেন এগুলাই হজম করতে হবে আগে। এগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে স্যার। মানহানিটা হজম করেন, মানহানিটা। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, জি, শুভরাত্রি। জি, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যার নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। ভালো করে পড়েন। আর কারো কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি চেষ্টা করবো সলভ করার জন্য। থ্যাংক ইউ। ইনশাল্লাহ স্যার। আসসালামু আল্লাহ হাফেজ। আলাইকুম।